আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের পরিণীতির একটা ক্লাসে। আমাদের 6টার সময় ক্লাস শুরু হবে, তোমরা সবাই জয়েন হয়ে যাও। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ কেন একটা আওয়াজ দাও। প্রসেনজিৎ কমেন্ট করছো, খাদিজা ইলা ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছ কেন একটু আওয়াজ দাও, আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। আমরা আজকে পরিণীতি ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার পড়বো, মোস্ট প্রবলি 7 নম্বর চ্যাপ্টার ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার পড়বো। আমরা আগের দিন পড়ছিলাম না অধিকার ও কর্তব্য, যারা ক্লাস করছিল। আজকে আমরা পড়বো সরকার কাঠামো নিয়ে আমরা ক্লাস করব। খুব সম্ভবত মানে 7 নম্বর অধ্যায়, খুব সম্ভবত সরকার কাঠামো। এখান থেকে প্রশ্ন আসে। আমাকে কি শুনতে পাচ্ছ? অন্তু বিশ্বাস, একটু আওয়াজ দিও যে তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে। গতকালকে তো অনেকে মনে ক্লাস করো নাই। সোহান আলী কি ক্লাস করছিল? গত বৃহস্পতিবারে ক্লাস ছিল আমার। আমরা আজকে বিভিন্ন সরকার কাঠামো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখান থেকে প্রশ্ন হয়, তোমরা যারা অলরেডি পড়ে ফেলছো। গেজেট ও নন গেজেটের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, গেজেট ও নন গেজেটের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে তোমার, আমরা যখন বিসিএস পরীক্ষা দেই তখন ওইটা, যখন তুমি বিসিএস পরীক্ষায় পাশ করবা, প্রিলি, তারপরে লিখিত, ভাইবা, যখন তোমার সিলেকশন হয়ে যাবে তখন তোমার যখন তোমার নাম উঠবে গেজেটে, তখন তুমি সরকারি চাকরি তুমি পেয়ে যাবা। আর নন গেজেট কি, যে তোমার হচ্ছে গিয়ে পিএসসি পরীক্ষা নিচ্ছে বিভিন্ন রকম, যে আমাদের অন্য যে সরকারি অফিসগুলো যেগুলো নাকি আমার বিসিএস এর মধ্যে নাই, যে যেই পদগুলা, ওরা যখন আলাদাভাবে পরীক্ষা নেয় তখন ওটা নন গেজেটের মধ্যে চলে যায় আর কি। হ্যাঁ, একটু পার্থক্য আছে। ওটাও সরকারি চাকরি, এটাও সরকারি চাকরি। যেমন কিছু সুবিধা আছে, যারা গেজেটেড অফিসার তাদের কিছু সুবিধা আছে, যে সুবিধাগুলো আবার নন গেজেট অফিসাররা পায় না। এটা হচ্ছে গিয়ে পার্থক্য, কিন্তু তুমি সরকারি চাকরি কিন্তু পাচ্ছ। আচ্ছা, রেকর্ড ক্লাস করছো? ও, ইকোনমিক এক্সাম তোমাদের মনে হয় অনেকে টেস্ট পরীক্ষা চলতেছে। আচ্ছা, তো সবাই দাদা ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করে দিই ক্লাসটা। অলরেডি 6টার বেশি পেজে গেছে, আমি সবসময় 6টার আগে জয়েন করি। দেখো আমরা আজকে কী পড়বো, যেটা আমি বললাম যে বিভিন্ন বিভিন্ন সরকার কাঠামো নিয়ে পড়বো। যেমন আমাদের বাংলাদেশে কীরকম সরকার কাঠামো সেটাও চলে আসবে, সরকার ব্যবস্থার মধ্যে চলে আসতেছে। তার আগে আমরা পড়বো সরকার কি। হ্যাঁ, দেন আমরা পড়বো যেটা, দেখো আমরা যে সরকার ব্যবস্থা, গণতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে, তারপর আমাদের বাংলাদেশে যেটা চলতেছে, আমরা কি আমাদের বাংলাদেশে কীরকম শাসিত সরকার। যেমন রাষ্ট্রপতি শাসিত সরকার, বলো দেখি এটা কোন দেশে চলতেছে, রিসেন্টলি ওই দেশে এই নির্বাচন হয়েছে, কে বলতে পারবা যে রাষ্ট্রপতি শাসিত সরকার
কোন দেশে। তারপর আবার এটারও ভাগ আছে এক কেন্দ্রিক আর কি যুক্তরাষ্ট্র, যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার কিন্তু ইন্ডিয়াতে আছে, আমাদের আবার কিন্তু বাংলাদেশে এক কেন্দ্রিক। আমাদের দেশ ছোট, আমাদের দেশ এত বড় না, যেগুলো নাকি বড় দেশ সেগুলোতে যুক্তরাষ্ট্রের সরকার লাগে। বলো দেখি পিডিএফ পাবো কি? হ্যাঁ পিডিএফ পেয়ে যাবা ক্লাসের পর। এই পিডিএফটা তোমাদের এই ক্লাসের ক্যাপশনে দিয়ে দেওয়া হবে। আমেরিকা, হ্যাঁ গুড। হ্যাঁ আমরা জানি যে আমেরিকাতে রিসেন্টলি বলা যায় 5ই নভেম্বর হচ্ছে গিয়ে তোমার নির্বাচন হয়েছে, সো বলা যায় রিসেন্টলি। সো 5ই নভেম্বরে তোমার নির্বাচন হয়েছে, এবং আমরা জানি যে ইউএসএতে রাষ্ট্রপতি শাসিত চলে। তো রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে আমরা দেখবো যে এখানে মেন হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ প্রেসিডেন্টের হাতে সব কিছু ক্ষমতা, সেইগুলো আমরা আজকে পড়বো। যেমন আমাদের বাংলাদেশে কি, আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার, একই কথা। হ্যাঁ এটাকে আমরা সংসদীয় সরকারও বলি, একই কথা। এখন আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা এটা জানি না, কি সংসদীয় সরকারও বলি আমরা, বা ইংলিশে বলি আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট। আমাদের বাংলাদেশে এভাবে চলতেছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো সরকার, সবার আগে আসতেছে সরকার কি। আচ্ছা আমি অন্য কালার দিই, হলুদ কালার দিয়ে সবুজ কালার দিই। দেখো কি রাষ্ট্রের অপরিহার্য উপাদান কি? সরকার। ঠিক আছে, একটা দেশ যখন চলবে তখন অবশ্যই কোনো নিয়ম কারণের মধ্যে আমাকে চালাতে হবে। এখন আমরা দেশের নাগরিক, এখন আমরা সবাই যদি বলি যে আমি চালাবো সরকার, তাহলে হবে? তাহলে একটা সরকার আমার কি প্রতিষ্ঠা করা লাগবে, এই জন্য বলা হয় মৌলিক অপরিহার্য উপাদান কি? সরকার। দেখো এটাকে আমরা, রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সরকারকে কিন্তু আমরা চোখে দেখতে পাই অবভিয়াসলি। এখন এখানে দেখো তোমার সরকারে কিছু সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। লাস্কি দেখবা লাস্কির সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? সরকার হলো কি রাষ্ট্রের মুখপাত্র। তাহলে কি, যে রাষ্ট্রকে সে রিপ্রেজেন্ট করতেছে, একটা দেশকে রিপ্রেজেন্ট করতেছে কিন্তু রাষ্ট্র, মানে একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতেছে সরকার। যেমন সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসলো, তখন আমাদের বাংলাদেশের দেশ থেকে, আমাদের রাষ্ট্র থেকে কে গেছে? আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তাই না? তার মানে কি, দেখো প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। পুরো দেশ তো আর যায় নাই, গেছে কেরা? প্রধান উপদেষ্টা। ঠিক আছে, তারা যেটাকে বলা হয় যে কি রাষ্ট্রের মুখপাত্র কি সরকার, মানে আমাদের সরকার প্রধান এখন কে? আমাদের বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা উনি কিন্তু গেছেন, কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, তারপর চলে আসো আমরা দেখি এবার সরকার কাঠামোর মধ্যে শ্রেণী বিভাগ। দেখো শ্রেণী বিভাগ আমরা দেখবো, সরকারের শ্রেণী বিভাগ বিভিন্ন, যে আমাদের আছে বিভিন্ন রকম ভাবে কিন্তু শ্রেণী বিভাগ করে গেছে। সবার আগে আমরা পড়বো প্লেটো। প্লেটো কিভাবে উনি শ্রেণী বিভাগ করছে তার রিপাবলিক গ্রন্থে। দেখো প্লেটোটার বই আছে, প্লেটোটার বই আছে কি দ্য রিপাবলিক, এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ তুমি এমসিকিউ দেখো, তুমি দেখবা যে আসে, তুমি এতে দেখবা, একাডেমিকও দেখবা, বা তোমাদের এইচএসসিতে পরীক্ষায় আসে, অ্যাডমিশনও আসে। দ্য রিপাবলিক এই বইটা কার? প্লেটো। আমি এভাবে বলি প্লেটো রিপাবলিক, এভাবে পড়ি। তাহলে দেখো প্লেটো কয় ভাগে ভাগ করছে? সরকারকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বিশুদ্ধ সরকার, একটা হচ্ছে গিয়ে কি তোমার বিকৃত সরকার। ঠিক আছে, এখানে কি বলতেছে দেখো, বিশুদ্ধ সরকারের মধ্যে বলতেছে যে এমন একটা সরকার যেটা নাকি সৎ গুণে বাস্তবায়ন করা। হ্যাঁ বিশুদ্ধ সরকারের মধ্যে বলতেছে। এবং দেখো সৎ গুণের উপর আর কি এটা তোমার টিকে আছে, এবং উনি 3 ভাগে ভাগ করছেন। তুমি তাহলে এভাবে করতে পারো, যখন যদি কেউ বলে যে সরকার কি সরকারের শ্রেণী বিভাগ করো, ওরা বলে দিবে যে প্লেটোর উপর ভিত্তি করে তোমার সরকারের শ্রেণী বিভাগ করো। তখন কি করবা? প্লেটো লিখবা যে প্লেটো 2 ভাগে ভাগ করছেন, বিশুদ্ধ অবিশুদ্ধ। আবার বিশুদ্ধকে উনি 3 ভাগে ভাগ করছেন। দেখো 3 ভাগে কিভাবে ভাগ করছেন, দেখো একটা হচ্ছে রাজতন্ত্র, ওই জায়গায় কত লেখা আছে, রাজতন্ত্র, এটা অভিজাততন্ত্র, এটা কি স্বাভাবিক গণতন্ত্র। গেল একটা। এবার দেখো বিশুদ্ধ তো গেল, এখন সব কি বিকৃত সরকার। কি বল? সরকারের বিকৃত রূপ হচ্ছে কি বিকৃত সরকার। উনি কিন্তু এটাকে আবার বলছে অমঙ্গলজনক। দেখো উনি এই সরকারকে বলতেছে অমঙ্গলকর সরকার বলতেছে। হ্যাঁ কেন অমঙ্গলকর করতেছে? দেখো সেটা হচ্ছে গিয়ে বলতেছে যে এই ধরনের সরকার মঙ্গলের জন্য কাজ করে না, সে নিজের জন্য কাজ করে। আসলে সব সরকারই নিজের জন্যই কাজ করে। হ্যাঁ দেখো সর্বদা নিজের স্বার্থে কাজ করে বা স্বার্থে কি ব্যস্ত থাকে। কারা কারা এটা করতে পারে? দেখো কারা, যখন আমরা দেখবো যে এক নায়কতন্ত্র, হ্যাঁ মানে একজন, হ্যাঁ যখন নাকি অনেক দিন ধরে শাসন করতেছে, একটা সময় এসে দেখা যায় কি যে ওনারাই নিজেদের স্বার্থের জন্য কাজ করে থাকে। তোমরা এটা ফিল করছো জুলাই মাসে কেন আন্দোলনটা হলে, তুমি দেখবা আজকের সাথে মিল পাবা অনেক কিছু, আমাদের আজকের পড়ার সাথে অনেক কিছু মিল পাবা। আমরা যখন বৈশিষ্ট্য পড়বো তখন দেখবা যে কেন আসলে আমরা এই আন্দোলনটা করছি, তুমি একটু পরে বুঝতে পারবা সেটা।
ওকে, তাহলে আমরা কি বললাম যে সম্প্রদায় নিজেদের স্বার্থে কাজ কি ব্যস্ত থাকে, এবং এটাকে সে তিন ভাগে ভাগ করতে হবে। তিনটা রূপ বলছেন কি, স্বৈরতন্ত্র বা স্বেচ্ছাচার, যেটা বললাম স্বেচ্ছাচারী, নিজের স্বার্থে কাজ করতেছে, সে দেখবে না যে জনগণের অবস্থা কি বা এটা কি রাষ্ট্রের জন্য মঙ্গল কি না, সে তার নিজের স্বার্থের জন্য কাজ করতেছে। তারপর কি ধনিকতন্ত্র অথবা কি জনতন্ত্র, এগুলো হচ্ছে কি তোমার বিকৃত সরকারের মধ্যে পড়তেছে, এটা প্লেটোর অনুযায়ী। এবার আমরা দেখব, প্লেটো তো গেল, এবার আমরা দেখি আমাদের যে আরেকজন গুরুত্বপূর্ণ আছে অ্যারিস্টটল। ঠিক আছে, উনি কত ভাগে ভাগ করছে, উনিও প্রথমে দেখো দুই ভাগে ভাগ করছে। কিভাবে ভাগ করছে দেখো, সংখ্যা নীতি অনুযায়ী আর একটা উদ্দেশ্য নীতি অনুযায়ী। দেখি সংখ্যা নীতি অনুযায়ী উনি আবার তিন ভাগে ভাগ করছে। হ্যাঁ, যেমন কি একজনের শাসন, যেমন একনায়কতন্ত্র কিন্তু এরকম হয় যে একজন শাসন করে বা দুইজন শাসন করে, অথবা কি কয়েকজন মিলে কিন্তু শাসন করে। দেখো উনি তাই বলছে, একজনের শাসন, কয়েকজনের শাসন, আবার কি বহু শাসন। গেল আমার সংখ্যা নীতি অনুযায়ী, মানে সংখ্যা মানে কয়েকজনকে নিয়ে করা হচ্ছে। এবার আমরা আসি উদ্দেশ্য নীতি। উনি এটাকে আবার ভাগ করছে দুই ভাগে, ওই যে আবার সেই একই, দেখো প্লেটোর মতন, স্বাভাবিক সরকার, বিকৃত সরকার। ঠিক আছে, স্বাভাবিক সরকার, বিকৃত সরকার। এবার দেখো কি বলছে, জনগণের কল্যাণে পরিচালিত সরকারই হচ্ছে স্বাভাবিক সরকার, অবভিয়াসলি। হ্যাঁ, ওই দেখো প্লেটো কিন্তু একই কথা বলছে, বিকৃত সরকারের মধ্যে কোনটায় আসতেছে, বিকৃত মানে কি, যে সে নিজের স্বার্থে কাজ করতে হয়, জনগণের কল্যাণে সে কাজ করতেছে না। তাহলে এখানেও দেখো যে শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিতটা কোনটা, বিকৃত সরকার। তার মানে মিল আছে, প্লেটোর সাথে মিল আছে। ওই একই দেখো, রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটিক, হ্যাঁ, এইগুলাকে উনি বলছেন কি তোমার হচ্ছে গিয়ে স্বাভাবিক সরকার। দেখো রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি, এই যে পলিটিকে উনি বলছেন বেস্ট, উনি বলছেন পলিটি হচ্ছে গিয়ে বেস্ট সরকার। পলিটি মানে কি, পলিটি মানে হচ্ছে গিয়ে মধ্যবিত্তরা, যারা মধ্যবিত্ত তারা হচ্ছে গিয়ে সরকারটা তৈরি করবে। কিন্তু এটা কখনো হয় না, কখনো এটা হয় না। ঠিক আছে, এই জন্য দেখবা যে পলিটি আমাদের পৃথিবীতে কিন্তু পলিটি দিয়ে কিন্তু কোনো সরকার হয় নাই। হ্যাঁ, কিন্তু উনি এই পলিটিকে কিন্তু বলছেন কিন্তু সর্বশ্রেষ্ঠ। এই দেখো, পলিটি হচ্ছে গিয়ে সর্বোৎকৃষ্ট সরকার, আর গণতন্ত্র হচ্ছে গিয়ে নিকৃষ্টতম, যেটা আমরা এখন করি, তাই না? গণতন্ত্র সব জায়গায় তো কেসে গণতন্ত্র আছে। তাহলে রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটিকে উনি স্বাভাবিক বলছে, আর স্বৈরতন্ত্র, তারপরে হচ্ছে কি ধনিকতন্ত্র, গণতন্ত্রকে তিনি বিকৃত সরকার বলছেন। তার মানে অ্যারিস্টটল আবার এটাকেও ভাগ করছে, উদ্দেশ্য নীতিকে দুই ভাগে ভাগ করতে হবে। এভাবে দেখো, স্বাভাবিক সরকার, এখানে একদম বিকৃত, তখন তুমি ভাগ করবা তিনটা। ঠিক আছে, এইভাবে তিনটাকে এভাবে করে ভাগ করবা। বিকৃত দেখো আবারও তাই তিনটা ভাগে ভাগ করছে, এইভাবে করে তুমি হচ্ছে কি ভাগ করবা। তা বিকৃত তো হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ, গণতন্ত্র আর ধনিকতন্ত্র আর কি স্বৈরতন্ত্র হচ্ছে কি আমার বিকৃত, আর স্বাভাবিকতন্ত্র কি রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি। তাহলে তুমি এভাবে করে ভাগ করবা, এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা বলছেন, পলিটি বলছেন। প্রশ্ন আসে যে অ্যারিস্টটল কোন সরকারকে সর্বশ্রেষ্ঠ বলছে, তাহলে কি হবে, পলিটি। ওকে, তাহলে গেল আমার অ্যারিস্টটল। এবার আসো লিকক। লিকক যেটা করছে সেটা হচ্ছে গিয়ে আধুনিক সরকার। যদিও আমরা কিন্তু লিকক সরকার অনুযায়ী কিন্তু আমরা লিককের ভাগ অনুযায়ী কিন্তু আমরা করি না। দেখো এই যে জিনিসগুলো না আমি এইখানে নিয়ে আসছি, লিককেরটা আধুনিক সরকার। দেখো লিকক কি বলছে, সে প্রথমে দুই ভাগে ভাগ করছে, গণতন্ত্র, স্বৈরতন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা আসি এবার গণতন্ত্রকে সে আবার দুই ভাগে ভাগ করছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এটা কোথায় আছে, ইংল্যান্ডে আছে। কোথায় আছে, ইংল্যান্ড বা যুক্তরাজ্য যেটা বলি আমরা, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। একটু বলি আমি, এটা আমি পরে আনি নাই, একটু বলে দেই। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রতে হচ্ছে গিয়ে ওই দেশে রাজা বা রানী আছে, কিন্তু রাজা বা রানী হচ্ছে গিয়ে কিন্তু প্রধান না, নাম মাত্র হচ্ছে গিয়ে রাজা বা রানী, কিন্তু ওখানে যে সরকারটা তৈরি হতেছে জনগণের দ্বারা সরকারটা তৈরি হচ্ছে। ইংল্যান্ডে কিন্তু সেম, যেমন এখন চার্লস হচ্ছে গিয়ে ইংল্যান্ডের কি রাজা। চার্লস কি সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে ইংল্যান্ডকে? না, ইংল্যান্ডে কিন্তু প্রধানমন্ত্রী আছে, এখন নতুন আসছে কেয়ার স্টারমার। তার মানে কি ওখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার আসছে, তার মানে ওখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। যখন তুই শুধু পাবা রাজতন্ত্র, শুধু যেখানে পাবা রাজতন্ত্র, শুধু যে দেখা যাবে রাজতন্ত্র, তার মানে ওখানে বুঝবা ওই দেশের সরকার প্রধানকে রাজা। যেমন সৌদি আরব, ভুটান, এখানে সব দেখা যাচ্ছে রাজারা চালাচ্ছে, রাজা বা বাদশাহ বলি আমরা, সৌদি আরবে বলি আমরা বাদশাহ। যেমন ওখানে কি
বাদশাহ মানে ওখানে আবার এখানে সৌদি আরবে আবার নিয়ম আছে হচ্ছে গিয়ে মানে কি বলবো বংশানুক্রমিকভাবে, ঠিক আছে, যে এখন যিনি আছেন তিনি মারা গেলেন তার ছেলে হবে, যদিও তার ছেলে অলরেডি প্রধানমন্ত্রী হয়ে আছেন, হ্যাঁ, মোহাম্মদ বিন সালমান MBS, হ্যাঁ, তার মানে সৌদি আরবে কি চলতেছে রাজতন্ত্র, তার মানে ওখানে কি মেইন কে রাজা বা বাদশাহ। ভুটানও কিন্তু তাই, ঠিক আছে, জিগমে ওয়াংচুক উনি হচ্ছে কিন্তু ভুটানের কিন্তু ওখানে কিন্তু প্রধানমন্ত্রী আছে, কিন্তু ওখানে কিন্তু দেশ চালাচ্ছে কিন্তু কি রাজা। আর ইংল্যান্ডে কি নিয়মতান্ত্রিক, যখন তুই শুধু পাবা নিয়মতান্ত্রিক চোখ বন্ধ করে দাগায় দিয়ে আসবা ইংল্যান্ড। ওকে, এবার আসো, এটা গেল গণতন্ত্র নিয়মতান্ত্রিক, এটা কি আমরা যেটা বাংলাদেশের আমাদের কি পিপলস রিপাবলিক বলি, আমরা কি বলি প্রজাতন্ত্র। এটা আবার দুই ভাগে ভাগ করা। আচ্ছা এখানে আমি এটা শেষ করে নিই। নিয়মতান্ত্রিকে আবার কি আছে দেখো, সংসদীয় সরকার, যেটা আমি যে বললাম আমি তোমাকে যে ইংল্যান্ডে যেটা আছে, এখানে আবার এক কেন্দ্রিক। আবার এখানে কি দেখো সংসদীয় আর কি রাষ্ট্রপতি শাসিত সরকার। আমাদের বাংলাদেশে যেটা চলতেছে সংসদীয় সরকার। দেখো আবার এটা দুই ভাগে ভাগ করতেছে, এক কেন্দ্রিক আবার কি যুক্তরাষ্ট্রীয় হইতে পারে, আবার রাষ্ট্রপতির ক্ষেত্রে তাই এক কেন্দ্রিকও হইতে পারে কি যুক্তরাষ্ট্রীয় হইতে পারে। যেমন আমেরিকাতে কিন্তু কি তোমার যুক্তরাষ্ট্রীয় সরকার, কারণ আমেরিকা অনেক বড়, তুমি দেখবা যে যেগুলো বড় দেশ সেগুলোতে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার চলতেছে। এখানে যেমন দেখো সংসদীয় সরকার, ভারত উত্তর কি দেখো ভারতে চলতেছে সংসদীয় সরকার, কিন্তু এক কেন্দ্রিক না, কিন্তু কি যুক্তরাষ্ট্র, মানে কি তোমার সংসদীয় সরকার দুই ভাগেও ভাগ হইতে পারে। ঠিক সেম ভাবেও এখানেও তাই, প্রেসিডেন্ট যেটা যেখানে প্রেসিডেন্ট মেন, সেখানে যদি দেশ ছোট হয় তাহলে এক কেন্দ্রিক চলবে, মানে শুধু কেন্দ্র থেকে সবকিছু চলবে, আমাকে পড়বে এগুলো সব বৈশিষ্ট্যগুলা, অথবা কি যুক্তরাষ্ট্রীয় সরকার চলতে পারে। ক্লিয়ার? দেখো আধুনিক শ্রেণী বিভাগটা ক্লিয়ার। আধুনিক সরকারটা কে করছে? এটা লিকক করছে, এটা লিকক। এটা আসে কিন্তু বলে লিককের আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করো, তুমি এটা আঁকাই দিবা, ব্যাস তোমার কিন্তু কি একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা ক্লিয়ার কিনা। এটা HSCর ক্লাস পৌরনীতি, এটা 7ম অধ্যায়। এটা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখন আস্তে আস্তে করে আমরা গণতন্ত্র পড়বো, তারপরে হচ্ছে গিয়ে এক কেন্দ্রিক সরকার পড়বো, যুক্তরাষ্ট্রীয় সরকার পড়বো, সংসদীয় সরকার পড়বো। এটা হচ্ছে কি লিককের শ্রেণী বিভাগ, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো তুমি যদি আসলে তখন তুমি এটা আঁকাই দিবা, দেখবা তোমার এটা কিন্তু কি তোমার একটা কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। তোমাকে তো আমি আরেকটা কোশ্চেন অ্যান্সার পড়াই দিলাম। ক্লিয়ার এটা? এবার আসো সরকারের শ্রেণী বিভাগ। দেখো আমরা এতক্ষণ পড়ছি বিভিন্ন মানুষ যেভাবে শ্রেণী বিভাগ করছে, আমি যদি নর্মালভাবে আসি, নর্মালাইজ করি আমরা জিনিসটাকে, দেখো তোমার হচ্ছে গিয়ে আধুনিক শ্রেণী বিভাগের কাঠামো অনুযায়ী আমরা ভাগ করছি 3 ভাগে, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র, 3 ভাগে ভাগ করছি আমরা। তারপর আসো হচ্ছে গিয়ে আবার এই স্বৈরতন্ত্র আবার 3 ভাগে ভাগ করা আছে। এবার দেখো একনায়কতন্ত্রকে আমরা 3 ভাগে ভাগ করি, ওই যে আমরা একটু আগে পড়তেছিলাম না যে কি তোমার ব্যক্তিগত মানে একজন, দলগত বা শ্রেণী বিভাগ, মানে একজন হইতে পারে, দলভাগ হইতে পারে, আবার শ্রেণী বিভাগ হইতে পারে, তাহলে 3 ভাগে ভাগ করা যায়। আবার ক্ষমতা বন্টনের ভিত্তিতে আমরা 2 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে কি এক কেন্দ্রিক আর কি যুক্তরাষ্ট্র। এটাই যেভাবে আসে ক্ষমতা বন্টন অনুযায়ী সরকারকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। কি কি? এক কেন্দ্রিক আর কি যুক্তরাষ্ট্রীয় সরকার। খুবই গুরুত্বপূর্ণ, এক কেন্দ্রিক আর যুক্তরাষ্ট্রীয়। তা চলো এবার আমরা শুরু করব, গণতন্ত্র থেকে শুরু করব। ডেমোক্রেসি নিয়ে একটা বিখ্যাত একটা উক্তি আছে আব্রাহাম লিঙ্কনের। সেই উক্তিটা কি? সে দেখো আমরা জানি যে উনি গণতন্ত্র কি বলছে। আগে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি, আগে আমরা আসি ডেমোক্রেসি। এই যে শব্দটা কি কোত্থেকে আসছে? গ্রিক শব্দ ডেমোস এবং ক্রেটোস থেকে বা ক্র্যাটে থেকে উদ্ভূত। ডেমোস এবং কি ক্র্যাটোস, এটাকে মিলে ডেমোক্রেসি হচ্ছে। কি বলছে? ডেমোস অর্থ কি? তোমরা গত ক্লাসও দেখছো, এটা আসছে পরীক্ষা। ডেমোস অর্থ কি? জনগণ। ক্র্যাটিয়া মানে কি? শাসন ক্ষমতা। তার মানে কি মেইন ক্ষমতা কার কাছে? জনগণের কাছে। অবভিয়াসলি গণতন্ত্র মানে তো এইটাই, হ্যাঁ, সকল ক্ষমতার মালিক জনগণ। এই যে আবার একটা কথা বলি, তাই না? তার মানে জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার, তাই না? তার মানে জনগণের জন্য এটা সরকার, কি গণতন্ত্র বা ডেমোক্রেসি। দেখো আমরা এটা চলে আসি আব্রাহাম লিঙ্কনের যেটা ডায়লগটা, যেটা আমরা বললাম, যেটা খুবই পপুলার একটা গণতন্ত্রের সংজ্ঞা। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেটা আমি একটু আগে বললাম। জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের কি সরকার।
ঠিক আছে, তাহলে ডেমোক্রেসি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা আব্রাহাম লিঙ্কনের। ঠিক আছে, জনগণের জন্য জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার, কি গণতন্ত্র, ডেমোক্রেসি। এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন সংজ্ঞা লিখবা তখন তুমি যদি এইটা লেখে, তারপর শুধু যদি আব্রাহাম লিঙ্কনের এই কথাটা লিখলেই তোমার কি এক নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, এত বড় না লিখলেও তুমি যদি এইটা লেখো আর এটা লেখো তাহলেই তোমার হয়ে যাচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা। সব কিছু তো লিখতে না পারলেও তুমি অন্তত এইটা লিখবা আর এটা লিখবা, তাহলে তোমার কিন্তু এক নাম্বার হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসি আমরা প্রকারভেদ, গণতন্ত্রের প্রকারভেদ। আমরা গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করছি। দেখো এটা কি, প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রটা কিন্তু এখন আমাদের পৃথিবীতে এখন কিন্তু আমরা ইউজ করতে পারি না। কেন পারি না একটু পরে বুঝবো আমরা। পরোক্ষ গণতন্ত্র, যেটা এখন পুরো পৃথিবীতে মোটামুটি পরোক্ষ গণতন্ত্র চালু আছে। তাহলে দেখো, প্রত্যক্ষ গণতন্ত্র কোনটা, যেখানে নাকি নাগরিকরা সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করেন, সেটাকে বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। দেখো আমরা বলি এই যে আমরা নাগরিক, তাই না? আমরা কি সরাসরি সরকারের কোনো কাজে ডিরেক্ট আমরা অংশ নিতেছি? বলো দেখি, কোনো কিছু কি আমরা ডিরেক্ট করতেছি? আমরা কি কোনো কিছু ডিরেক্ট করি? আমরা কিন্তু করতেছি না। কারণ আমাদের দ্বারা বা আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই সরকারে বসছে, তারা সরকার চালাচ্ছে, তারাই সব কিছু করতেছে, সব কাজ তারা করতেছে। আমি কি সরাসরি বলতেছি সরকারকে এটা করেন তো, এটা করেন তো, এটা করেন তো? তুমি কি বলতেছো কিছু? না। তার মানে আমরা সরাসরি করতে পারতেছি না। কিন্তু যেটা প্রত্যক্ষ, কি সরাসরি যখন নাগরিকরা সরকারি কার্যকলাপ করতো, তখন হচ্ছে ওটাকে বলা হয় প্রত্যক্ষ কি গণতন্ত্র। ঠিক আছে, যেমন এটা কোথায় ছিল? প্রাচীন গ্রিসে। তখন দেখো মানুষ কম ছিল, তখন দেখা গেছে এটা কি, তারপরে গ্রিসে তোমার ছোট ছোট নগর ভাবে ভাগ করা ছিল, তখন কি নাগরিকরা সরাসরি অংশ নিতে পারছে। কিন্তু এখন তো সম্ভব না, এখন প্রচুর মানুষ, একজন এক এক কথা বলবে, এটা সম্ভব না। এই জন্য কিন্তু আমাদের এখন বর্তমানে কিন্তু প্রত্যক্ষটা কিন্তু কোনো দেশে চালু নাই, কারণ সম্ভব না। ঠিক আছে, যেমন দেখো কি, নাগরিকরা দেখো বিচার কার্য পরিচালনা করতো। আমরা কি আমার নাগরিকরা বিচার পরিচালনা করি? তুমি নিজেই বলো। কোনো কিছু হইলে আমরা মামলা করি, তখন কি আদালত এটাকে বিচার কার্য পরিচালনা করতেছে। তার মানে নাগরিকরা আমরা সরাসরি কিন্তু কাজ করতেছি না। তাহলে এটা আমরা প্রত্যক্ষভাবে করতেছি না, এটা তাহলে আমরা পরোক্ষভাবে করতেছি। ঠিক আছে, তাহলে গেল হচ্ছে কি প্রত্যক্ষ গণতন্ত্র, যেটা দেখো আধুনিক কালে কি রাষ্ট্র, বড় রাষ্ট্র, মানুষ বেশি, এজন্য আমাদের পক্ষে সম্ভব না যে সরাসরি কি তোমার কি সরকারি কার্যাবলী পরিচালনা করার জন্য। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে নাই। তাহলে বোঝা গেছে প্রত্যক্ষ কোনটা, যেটা যেখানে নাগরিকরা সরাসরি কাজ করছে, সেখানে হচ্ছে গিয়ে কি তোমার প্রত্যক্ষ গণতন্ত্র চালু ছিল। এবার আসি আমরা পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ, এই দেখো যেটা আমরা এখন যেটা বলি যে আধুনিক, যেটা আমি কি বলছি একটু আগে, আমি যেটা বললাম যে আমাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকার তৈরি করতেছে। ঠিক আছে, তার মানে কি আমি সরাসরি করতেছি না কোনো কাজ, আমার দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই কি সরকারি কার্যাবলী করতেছে। দেখো এটাই লেখা আছে, দেখো যে কি যে কাজ কি তোমার হচ্ছে গিয়ে দেখো ভোটাধিকার ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। যেটা আমি বললাম যে আমরা প্রাপ্তবয়স্ক মানুষ, আমরা ভোট দিলাম, ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করলাম। এই যে আমরা সামনে নির্বাচন করব, তাই না? আমরা ভোট দিয়ে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করব। এই জনপ্রতিনিধিরাই হইতেছে গিয়ে কি তোমার পরবর্তীতে তোমার কাজ করতেছে। ওকে, সেখানে অনেক কিছু লেখা আছে, মানে মোদ্দা কথা এইটাই যে তোমার আমাদের জনপ্রতিনিধিরাই কি সরকারি কার্যাবলী পরিচালনা করবে, এটা হচ্ছে কি মোদ্দা কথা। ওকে, এবার আসো হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। এখন আমরা পড়বো গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলা কি? দেখো সবার আগে আসতেছে নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা। কি যে এখানে আমার এই শাসন ব্যবস্থা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে। কিরকম? দেখো আমাদের কিন্তু একটা নিয়ম আছে, এমন তো না যে যখন তখন নির্বাচন হচ্ছে তো এরকম কি নিয়ম? আমাদের বাংলাদেশে কি নিয়ম? আমাদের বাংলাদেশে নির্বাচন যখন হবে, যে সরকার যাকে আমরা নির্বাচিত করব সরকার হিসেবে, যে দলকে, সেই দল থাকবে 5 বছর থাকবে, তার একটা নিয়মের মধ্যে চলতেছে। 5 বছর পর আবারও নির্বাচন হবে, তারপর আবার যে দল জয় হবে সেই দল কি সরকার গঠন করবে, তারপর একটা নিয়মের মধ্যে চলতেছে। তার মানে এটা কি একটা নিয়মতান্ত্রিক। দেখছো, দেখো যে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার বাছাই পরিবর্তন করা হয়ে থাকে, তার মানে নিয়ম নীতির মধ্যে চলতেছে।
তুমি নিজে দেখবা সামনে যখন আমাদের নির্বাচন হবে, যে দল জিতবে সেই দল কি 5 বছর সরকার চালাবে। আমি দেখো প্রতি 5 বছর পর পর কিন্তু আমাদের নির্বাচন হচ্ছে। তুমি নির্বাচিত হয়ে ওই দলকেও নির্বাচিত করতে পারো, আবার কি অন্য কোনো দলকেও কি নির্বাচিত করতে পারো। তার মানে কি একটা নিয়মের মধ্যে চলতেছে। তাহলে 1 নাম্বার কি আমাদের নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা। এবার আসো প্রতিনিধিত্বমূলক সরকার। ওই যে আবারও সে একই কথা, হ্যাঁ, যে আমরা কি করতেছি, যে জনগণের, দেখো জনগণের সবার মতামত প্রত্যক্ষভাবে গ্রহণ করে শাসন কার্য পরিচালনা সম্ভব হয় না। যেন আমরা প্রতিনিধিত্বমূলক, মানে আমরা প্রতিনিধি পাঠাচ্ছি। যেমন এই যে আমাদের যে নির্বাচন হয় আসন, এই যে আমি সেদিনও বলতেছিলাম যে ধরো আমি যখন যে এলাকায় আসি সেই এলাকাটা ঢাকার 9 আসন, যে আমাদের এই এলাকার এইটুকু এরিয়া নিয়ে আমাদের ঢাকার 9 আসন। এখান থেকে দাঁড়াইছে অনেকজন দাঁড়াইছে, আমরা ভোটাভুটি করে আমরা একজনকে নির্বাচিত করলাম। তার মানে যাকে আমরা নির্বাচিত করলাম উনি হবেন কি সংসদ সদস্য বা এমপি হবেন, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে উনি আমাদের কি আমাদের যে আমরা তাকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে তাকে আমরা চুজ করছি। তার মানে কি প্রতিনিধিত্বমূলক সরকার। ওকে, এবার আসো কি সংখ্যাগরিষ্ঠের শাসন। দেখো কি বলছে, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের মধ্যে যে দল সংখ্যাগরিষ্ঠ লাভ করবে সেই দল কি সরকার গঠন করবে। ওই সেম আমাদের বাংলাদেশে আসন নির্বাচন হয় 300টা আসন নিয়ে। দেখো এখন 300টা আসন নিয়ে একটা লিমিট আছে, হ্যাঁ, যে এতগুলো আসন পেলে সেই দলটা গঠন করবে সরকার। এটাকে বলি আমরা সংখ্যাগরিষ্ঠ। যেমন আমেরিকাতে তোমার নিয়ম আছে যে 270টা ইলেকট্রাল ভোট যে আগে পাবে সেই হয়ে যাবে প্রেসিডেন্ট। আমাদের বাংলাদেশও তাই। কে বলতে পারবা বলো দেখি আমাদের এই 300টা আসনের মধ্যে কয়টা আসন জিতলে আমরা সরকার গঠন করতে পারবো? কে বলতে পারবা বলো, কে বলতে পারবা? আছে শর্ট সিলেবাসে আছে, এই টপিক আছে, আমি না না দেখে কি পড়াইতেছি? আছে আছে, এই যে দেখছো তো 25 ব্যাচের সবটাই আছে অধ্যায়। হ্যাঁ আছে তো, আমি তো 25 ব্যাচ অনুযায়ী পড়াইতেছি। বলো দেখি আমরা 300টা আসনে আমরা হচ্ছে গিয়ে নির্বাচন হয়, আমাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আমাদের কয়টা আসন লাগবে বলো দেখি, কে বলতে পারবা? আমি তো বলেই দিব, কে বলতে পারবা যে আমাদের কয়টা আসন লাগবে সরকার গঠন করার জন্য, মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য? একশো 51। এই তো গুড গুড, যে যে বলছো 151। দেখো 300টা আসন, এখন তুমি অর্ধেক করো 150, এখন দুইটা দল আছে আমাদের মেইন, একজন পাইলো 150টা, একজন পাইলো 150টা, তখন তো কি ঝামেলা হয়ে গেল না? এই জন্য 150টা না, আমরা যখন 151, তার মানে কি 150 যোগ 1, 151টা যে আসন পাবে সেই দল সরকার গঠন করবে। তার মানে আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য আমার দরকার লাগবে 151টা আসন। ওকে, তাহলে 151টা আসন হচ্ছে কি আমার লাগবে। তাহলে আমার সংখ্যাগরিষ্ঠ পাওয়ার জন্য আমার কত লাগবে? 151টা আসন লাগবে। ওকে, এবার আমরা দেখি জনগণের সার্বভৌমত্ব। যেহেতু এখানে কি জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসন ক্ষমতা পরিচালনা করতেছে, তার মানে এখানে আমাদের কি সার্বভৌমত্বটা আছে। কারণ আমরা তো ভোট দিচ্ছি, যে নির্বাচিত হচ্ছে আমাদের ভোটেই তো সে কি আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে। তার মানে এখানে আমাদের সার্বভৌমত্ব আছে কার? জনগণের। এবার আসো দায়িত্বশীল বা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। দেখো এখানে যারা শাসকগণ তাদের সকল দায়িত্ব ও কাজের জন্য জনগণের কাছে প্রত্যক্ষভাবে দায়ী থাকে বা পরোক্ষভাবে। হ্যাঁ স্বাভাবিক, এখন আমরা হতেছি গিয়ে নির্বাচিত করে দিছি আমাদের প্রতিনিধিকে, এখন তাদের মতন ইচ্ছা মতন কাজ করতে পারবে না। তারা দেখবে যে কোন একটা কাজের জন্য জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা জনগণের লাভ হচ্ছে কিনা, সে কিন্তু আমাদের দেখেই কিন্তু সে কাজগুলো করবে। তার মানে কি তারা তখন কি দায়িত্বশীল হয়ে থাকে। হ্যাঁ, জনগণের কাছে ঠিক আছে, জনগণের জন্য এটা ভালো, চলো আমরা এই কাজটা করি। যে এলাকার যে এমপি আছে, আমি সবসময় বলি যে এলাকার এমপি থাকে সে যদি তার এলাকা ঠিক করে ফেললে কিন্তু আমাদের দেশটা সুন্দর হয়ে যায়, তাই না? তার মানে তখন দেখবে যে ঠিক আছে আমার এলাকাতে এই কাজটা নাই, আমি এই কাজটা করে দিই, জনগণের জন্য আমি করে দিই। সে দায়িত্ব নিয়ে কাজটা করবে, তাহলে সে দায়িত্বশীল থাকে। তারপর জনমতের প্রাধান্য, আবারও সেই দেখছো
জনগণের কি আমরা জনমত মানে কি যে আমাদের কথাটাই প্রাধান্য পাবে কিন্তু এই গণতন্ত্রে, ঠিক আছে। এবার বহুদলীয় ব্যবস্থা, এই যে দেখো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, বহুদলীয়, একটা দল থাকবে না, বিভিন্ন দল থাকবে। আমরা তো দেখতেছি আমাদের বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলা, এমন না খালি আওয়ামী লীগ না, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, এর আরো অনেক অনেক পার্টি আছে, এখন মানে 30টার উপরে 40টার উপরে আমাদের কি দল আছে বাংলাদেশে। হ্যাঁ, কিন্তু আমরা লাস্ট 15 বছর দেখছি যে একভাবে আসলে শাসন করে গেছিল আওয়ামী লীগ, দেখে যেন আমরা কাউকে চিনি না, তাই না। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক দল আছে, ঠিক আছে। তাহলে বহুদলীয় ব্যবস্থা, তাহলে আমাদের বাংলাদেশে তাই, কারণ আমাদের বাংলাদেশে গণতন্ত্র, তাহলে কি বহুদলীয় ব্যবস্থা থাকবে, মানে অনেক দল থাকবে, একটা দল না, আরো অনেকগুলো দল থাকবে। এই দেখো 75-এ শেখ মুজিবকে যখন হত্যার আগে, মানে তাকে যখন হত্যা করা হয় তার আগে উনি কি করছিল, বলছিল যে বাংলাদেশে এক দল থাকবে আর অন্য কোনো দল থাকবে না। তাহলে তো এটা গণতন্ত্র হইল না, তাই না। আমরা দেখতেছি গণতন্ত্রের বৈশিষ্ট্য একটা কি, বহুদলীয় ব্যবস্থা, অনেকগুলো দল থাকবে। সে কি করলো, সে 75-এ এসে বললো না এক দল থাকবে বাংলাদেশে, আর কোনো দল থাকবে না। বাকশাল দলটার নাম দিয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, একটাই দল থাকবে আর অন্য কোনো দল থাকবে না। এটা থেকে অনেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করছিল যে কেন থাকবে, কেন একটা দল থাকবে, কেন বহু দল থাকবে না। কারণ গণতন্ত্রে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, বহুদলীয় ব্যবস্থা। ওকে, এবার আসো আইনের শাসন। ওই যে আমরা যে কথাটা সংবিধানে বলে আসি, আইনের চোখে সবাই সমান। হ্যাঁ, জনমত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আইনের চোখে সবাই সমান হবে, ঠিক আছে। যেটা আমরা আগেই বলছি যে আইনের কর্তৃত্বই কি সর্বোচ্চ, আইনের বিধানের বাইরে কিন্তু কাউকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে মানে জাতি ধর্ম নির্বিশেষে কি সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়, আমরা চলতেছি মেনে, তাই না। তার মানে আইনের চোখে সবাই সমান বা আইনের শাসন। তারপর সংবিধানের প্রাধান্য, এই যে দেখো অবভিয়াসলি সংবিধানের প্রাধান্য পাবে। আমরা জানি যে একটা দেশের সর্বোচ্চ আইন সংবিধান, ঠিক আমাদের বাংলাদেশেও কিন্তু সর্বোচ্চ আইন কি, আমাদের বাংলাদেশেও সর্বোচ্চ আইন কিন্তু কি সংবিধান। ওকে, এবার দেখো, এবং দেখো সরকারের 3টা বিভাগ আছে, আমি যদি লিখে দেই সরকারের 3টা বিভাগটা কি, সরকারের 3টা বিভাগ আছে। আইন বিভাগ, এটা কিন্তু প্রায় আসে, সরকারের কয়টা অঙ্গ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তাহলে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, 3টা অঙ্গ আছে সরকারের, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম, সংবিধানের প্রাধান্য পাইলাম, অবভিয়াসলি সংবিধানের প্রাধান্য পাবেই। হ্যাঁ, এবার আসো তারপর হচ্ছে কি বিচার বিভাগের নিরপেক্ষতা কি, সেটা কি দেখো বিচার বিভাগ যাতে নিরপেক্ষভাবে কি চলতে পারে সেটারও কিন্তু প্রাধান্য পাইছে গণতন্ত্রে। আমাদের বাংলাদেশেও কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতেছে। দেখো রাষ্ট্রের অন্যান্য বিভাগ কিন্তু বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, যাতে সে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। আমরা মনে আছে পড়াইছিলাম বিচার বিভাগ কবে স্বাধীন হয়েছে বাংলাদেশে, 1 নভেম্বর 2007 সালে। দেখো তো আমি একদম প্রথম ক্লাসে, একদম মনে হয় আমি সংবিধানের প্রথম ক্লাসে পড়াইছিলাম যে 1 নভেম্বর 2007 সালে বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তার মানে এখন স্বাধীনভাবে সেই বিচার বিভাগ কাজ করতে পারতেছে, বিচার বিভাগের উপরে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ওকে, ক্লিয়ার? দেখো তো এবার আরো কয়েকটা আছে, তারপর আমি তোমাদের কমেন্টটা নিব। দেখো আর কত কি আছে বৈশিষ্ট্য, স্বাধীন প্রচার মাধ্যম। দেখো এগুলো আমরা অনেক কিছু সংবিধানে পড়ে আসছি। আমাদের মত প্রকাশের থাকতে হবে স্বাধীনতা, হ্যাঁ, তারপর সংবাদপত্রে থাকতে হবে স্বাধীনতা, তারা যেন কি স্বাধীনভাবে লিখতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, হ্যাঁ, বা বিরোধী দল কি বললো সরকারকে সেগুলো যেন লিখতে পারে, সেইটার দিতে হবে কি স্বাধীনতা। এটাও কিন্তু গণতন্ত্রে আছে। দেখো যেটা বললাম সেগুলো এখানে লেখা আছে, দেখছো, যে সে যেন নির্বিঘ্নে আমরা যা বলতেছি বা বিরোধী দল যা বলতেছে সরকারের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা করে সেগুলো যেন সে লিখতে পারে। এরকমও হয় না যে তুমি দেখবা এক না এক তন্ত্রে দেখবা যে কোনো কিছু লিখতে পারে না, লেখলে সরকারের বিরুদ্ধে লেখলে তাকে বন্ধ করে দিবে, এই পেপার বন্ধ করে দাও, এরকম আর কি। তাহলে তার মানে ওখানে সে স্বাধীন পাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু সেটা আছে যে সে যেন স্বাধীনভাবে সে লিখতে পারে, কে সংবাদপত্র। তারপরে নাগরিকের অধিকার সংরক্ষণ, অবশ্যই এই যে আমরা সেদিন যে পড়ছিলাম আমাদের যে নাগরিক অধিকার,
হ্যাঁ, সেইটার উপরে কিন্তু গণতন্ত্রে গুরুত্ব দেওয়া হয় নাগরিকের অধিকার সম্বন্ধে। ঠিক আছে, তাহলে এবং দেখো আমরা জানি যে আমাদের কিন্তু কিছু অধিকারও আছে, যে অধিকারগুলো কি সরকার আমাদের জন্য করে রাখছে, সংরক্ষণ করে রাখছে, আমরা আগের দিন ক্লাসে পড়ছি। তাহলে গণতন্ত্র পড়া শেষ। ক্লিয়ার? দেখো তো গণতন্ত্র ক্লিয়ার। তার মানে আমরা বুঝতে পারলাম গণতন্ত্রের মেইন হচ্ছে গিয়ে ফোকাস জনগণ, জনগণের সরকার অবভিয়াসলি, তো জনগণের জন্য তো কাজ করবে সে, তাই না? আমরা দেখলাম যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের বাংলাদেশেও কিছু দেখতে পাচ্ছি। তার মানে বাংলাদেশে আমাদের কি আছে? গণতন্ত্র আছে। এবার আসি একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র ক্লিয়ার? আজকে আমাদের তাহমিদ ক্লাস করতেছে না? তাহমিদ সবসময় ক্লাস করে। আচ্ছা, কাস্টিং ভোট কি একটু বলে দিই আমি, যেহেতু তুমি অন্য কোশ্চেন করছো। কাস্টিং ভোটটা কি দেখো, ধরো সংসদে হচ্ছে গিয়ে যখন কোনো বিল উত্থাপন হয় তখন পক্ষে বিপক্ষে ভোট ওঠে। ধরো কোনো একটা জিনিস নিয়ে উঠলো, এখন কেউ ওইটার পক্ষে ভোট দিল, কেউ ওটার বিপক্ষে ভোট দিল। এখন দেখা গেল যে একটা বিলের উপরে সমান সমান ভোট পড়ছে, ধরো পক্ষে ভোট পড়ছে 20টা, বিপক্ষে ভোট পড়ছে 20টা। আয় হায়, এটা এখন আমি কম বেশি কেমনে করব? তখন স্পিকার কি করে? ভোট দিয়ে এটাকে কি কম বেশি করে ফেলায়। ওই জন্য এটাকে বলা হয়, স্পিকারকে বলা হয়, স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। তাহলে প্রথমে স্পিকার ভোট দিবে না, যখন দেখবে যে সমান সমান হয়ে যাচ্ছে ভোট, তখন সে কম বেশি বা পক্ষে বা বিপক্ষে ভোট দিয়ে উনি এটাকে চেঞ্জ করে দিচ্ছে। ওই যে স্পিকার ভোট দিচ্ছে ওটাকে বলা হয় কাস্টিং ভোট। বুঝা গেছে? অন্তবিশ্বাস। এবার আসো একনায়কতন্ত্র। বুঝতেই পারতেছো কি গণতন্ত্রের ঠিক অপোজিট। তুমি দেখবা সবগুলো বৈশিষ্ট্য মোটামুটি পড়বে গণতন্ত্রের অপোজিট আমরা যা পড়লাম। দেখো কি বলছে, বৈশিষ্ট্য কি? রাষ্ট্রকে এক নায়কের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করা। এক নায়ক যে থাকবে সে যা বলবে তাই হবে। ঠিক আছে, মূলনীতি কি দেখো, এটা মূলনীতি কি দেখো, এক জাতি এক দল এক নেতা, তাদের একটাই মোটো, এক জাতি এক দল এক নেতা। ঠিক আছে, এখানে কোনো আইনের কোনো শাসন নাই বা দায়িত্বশীলতা নাই, জবরদস্তিমূলক, সে যা বলবে সে তাই করবে। যে এক না, সে যদি বলে যে আমি ওটাই করব, হ্যাঁ, যেটা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে যাবে, সে ওইটাই করবে। হ্যাঁ, কারণ আমি এটা করব, সে সে আর কার সাথে পরামর্শ আলোচনা কিছুই করতেছে না, ওর যা মনে হচ্ছে সে সেটা করে যাচ্ছে। এগুলো হচ্ছে এক নায়কতন্ত্রের গুণ। ওকে, দেখো দেখো এক নায়কের ইচ্ছাই কি শেষ কথা, বাক স্বাধীনতা কারো নাই। হ্যাঁ, এখানে সবকিছু এক নায়কতন্ত্র যা বলবে বা এক নায়ক যেটা বলবে সেটাই করা হবে। ঠিক আছে, এবার দেখি আমরা চলে যাই বৈশিষ্ট্যর মধ্যে। তাহলে গণতন্ত্রের অপোজিট কিন্তু দেখো, সবার আগে আসতেছে এক ব্যক্তির শাসন। দেখছো, যাবার এক ব্যক্তির শাসন, যেটা বললাম, এক দল এক জাতি এক নেতা, এক দল বা এক জাতি এক দল এক নেতা, এই নীতিতে বিশ্বাসী। সব ক্ষমতা থাকবে ওই একজনের কাছে। ওই দেখো লেখা আছে একজনের কাছে থাকে, সবাই মানতে বাধ্য, উনি যা বলবে সবাইকে তাই করতে হবে। ঠিক আছে, যেমন এই যে আমরা বলি না, তোমরা তো বলছো হাসিনা, শেখ হাসিনা কি ফ্যাসিস্ট সরকার। এই যে ফ্যাসিস্ট কথাটা এই একনায়কতন্ত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, মুসোলিনি, ইটালির মুসোলিনি ছিল এই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট দল, তার দলের নাম ছিল ফ্যাসিস্ট। ফ্যাসিজম বলি আমরা কেন, ওখান থেকে আসছে। এক দল, হ্যাঁ, এক জাতি এক নেতা করে ফেলাইছিল, তাই না, আমাদের গত 15 বছর ধরে। যদিও আমরা কিন্তু গণতন্ত্র, কিন্তু দেখো গত 15 বছর ধরে দেখছি তোমরা, আমি আগেও বলছি যে আমরা এমনভাবে নির্বাচন করছে যে ইনাই বিনাই তারাই আসছে আর কি, তাই না? আমরা তো দেখছি যে ওভাবে কিন্তু আমরা প্রপারলি আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, লাস্ট যে ভোট হয়েছে, নির্বাচন হইলো, ওখানেও কিন্তু কম ভোট কাস্টিং হয়েছে, কারণ কোনো না কোনো ভাবেই হচ্ছে কি দল আসে নাই, অপোজিশন পার্টি আসে নাই, এক দলই দাঁড়াইছে। তুমি আর কারে ভোট দিবা, হেই জিতে গেছে, এরকম আর কি। তাহলে এক দল এক জাতি এক নেতা হয়ে গেছিল আর কি। ঠিক আছে, দেখো কি বলছে, ফ্যাসিস্ট দল যেটা যেটা বলা মুসোলিনি দল, তাদের কি এ ছিল, অটল ছিল বিশ্বাস করো, মান্য করো এবং যুদ্ধ করো। দেখছো ওদের কাজই এটা, যুদ্ধ করো। ঠিক আছে, যুদ্ধ করবে। তারপর দেখো কি বলছে, দায়িত্ব সচেতন নেতৃত্বের আদেশ মাথার উপর রাখতে হবে, পূর্ণ আস্থা ও শৃঙ্খলা পায়ের তলায়। শৃঙ্খলা সবকিছু পায়ের তলায়। দেখছো, কোনো শৃঙ্খলা নাই, এরা যা ইচ্ছা করবে, পায়ের তলা রেখে দাও। খালি কাকে কার আদেশ মাথার উপর, যে বলে না, হ্যাঁ, মাথার উপর তোমার আদেশ, যা বললাম আমি মাথা মেনে নিলাম, আমরা এরকম করে বলি, তাই না? অনেক সময় তোমরা তোমাদের ময়না পাখিকে বলো, যা বলতেছেন আদেশ
তোমার আমি মাথার উপর নিয়ে নিলাম, হ্যাঁ এখানে তাই যে এক নায়ক যা বলবে সে আদেশরা মাথা পেতে নিবে আর কি। তাহলে দায়িত্ব সচেতন নেতৃত্বের আদেশ মাথার উপরে, আর শৃঙ্খলা যা আছে সব পায়ের তলা জাগা, যা ইচ্ছা হোক গা। তাহলে এটা কি এক ব্যক্তির শাসন। এবার আসো এক দলীয় শাসন, এক দলীয় শাসন, একটা দলের প্রাধান্য থাকবে, যে দল থেকে আসতেছে এক নায়ক সেই দলের প্রাধান্য থাকবে, একটাই দল আর অন্য কোনো দল না, ঠিক আছে। এবং দেখো এই অবস্থায় ক্ষমতাসীন দল অন্য কোনো দলের অস্তিত্ব স্বীকার করতে চায় না। আমরা দেখি নাই গত 15 বছর ধরে আমরা দেখছি যে আওয়ামী লীগ যে সরকার ছিল, অপোজিশন পার্টি কোনো কথা বলতে পারছে? তুমি দেখবা, একটু পরে দেখবা, এগুলো দেখবা, হ্যাঁ হ্যাঁ, অপোজিশন পার্টি কোনো কথা বলতে পারছে? যদি কিছু কথা বললে কোথায় ঢুকাইছে? জেলে ঢুকাই দিছে। এই ও কথা বলছে, ঢুকাই দাও জেলে, কিছু হইলে ঢুকাই দাও জেলে। কোনো কারো কি কথা বলার সুযোগই কিন্তু ছিল না। তাহলে অন্য কোনো কি দলকে সে অস্তিত্ব স্বীকার করতে চায় না। যেমন হিটলারের ছিল নাজি, যেটাকে আমরা লিখছি না, এটা হচ্ছে নাৎসি বলি আমরা উচ্চারণটা, নাৎসি পার্টি। ইটালির মুসলিনি যে ফ্যাসিস্ট পার্টি, এগুলো হচ্ছে কি প্রকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, এই যে হিটলারের অনুগত ছিল তারা সবসময় বলতো যেন এইভাবে কি হেল হিটলার, যেভাবে করে, হ্যাঁ হিটলারের তারা অনুগত, হেল হিটলার যেভাবে করে তারা সবসময় বলতো হেল হিটলার। তাহলে নাৎসি পার্টি, ইটালির মুসলিনি ফ্যাসিস্ট পার্টি, এখন উত্তর কোরিয়ার কিম জং উন আছে, তোমার যেন একটা মোটা করে একটা লোকের ছবি দেখো তোমরা, সেও কিন্তু বলা যায় এক না এক। হ্যাঁ, এবং অনেক কিছু কিন্তু উত্তর কোরিয়াতে জনগণরা নিজের মতন কাজ করতে পারে না, কারণ ওই যে কিম জং উন যা বলবে তাই ওদেরকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। ওই যে আবার এক নায়ক, ওই যে বলছি আমরা, উনি যা বলবে তাই করতে হবে। তাহলে আমরা কি পেলাম? এক দলীয় শাসন পাইলাম। এই যে এবার দেখো বিরোধী দলের অনুপস্থিতি, যেটা আমি বললাম যে অন্য কোনো দল আর থাকতেই পারে না, থাকলে তাকে কি করা হয়? সরায় দেওয়া হয়। তুমি দেখো যা বলতেছি এখানে, দেখো এখানে সবই লেখা আছে, তাদেরকে দমন করা হয়, নিষ্ঠুরভাবে দমন বা নিয়ন্ত্রণ করা হয়। আমরা তো দেখতেছি, তুমি দেখো গত যে 15 বছর ধরে এই যে দেখো মনে করো এমনভাবে মানে ক্রিয়েট করে রাখছিল যে 24 সালে যখন লাস্ট নির্বাচন হইলো, বিএনপি বা অন্য কোনো বড় বড় কোনো দল আর আসেই নাই নির্বাচনে, এমনভাবে দমন করছে যে বিএনপি আর আসলোই না নির্বাচনে। তাহলে কি হইলো? আমার একটাই দল রইল, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই নির্বাচন করলো, সেই জিতলো। তার মানে কি ওই একটাই দলই হাসলো, একটা দলই জিতলো। তারপরে আগের নির্বাচনে 18 সালে নির্বাচনে তার আগের দিন ভোট দিয়া রেখে দিছে, সিল দিয়া রেখে দিছে, বিএনপি আসছে নির্বাচনে কিন্তু লাভ হয় না, সিট পাইছে মনে হয় কত 10টা না 15টা না আরো কম পাইছে। তো 10 জনকে নিয়ে তুমি কি বলবা বিরোধী দলে? অপোজিশন পার্টিতে তুমি যে বসলা 300 জনের মধ্যে তুমি 10 জন নিয়ে বসলা, ওই তুমি 10 জন আর কি বলবা? বাকি তো তোমার সবই তো অন্য দলের, মানে সরকার দলের, তুমি কি টিকতে পারবা? পারবা না। যখনই কোনো কিছু বলছে অপোজিশন পার্টির নেতারা তাদেরকে জেলে ঢুকাই দিছে। এখন সবাই বাইর হইতেছে না, অনেকে দেখছো না, কিছু হইলেই ঢুকাই দাও জেলে। তার মানে কি আমাদের কি অপোজিশন পার্টি নাই, অনুপস্থিত। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম হয়ে গেছিল, যদি আমরা গণতন্ত্র কিন্তু হয়ে গেছিল কি এক না একতন্ত্রই হয়ে গেছিল আর কি, তাই না? তাহলে আমরা এখন জিনিসটা ফিল করতে পারতেছি, জিনিসটা যে আমাদের কিন্তু অপোজিশন পার্টি কিন্তু অনুপস্থিত ছিল বলা যায়। এবার আসে সর্বাত্মকবাদ। সব কিছু হতেছে গিয়ে কি তোমার একটা সর্বাত্মক প্রতিষ্ঠান, রাষ্ট্র নাগরিক জীবনের সব নিয়ন্ত্রণ করে, যেটা বললাম আমি কিম জং উন। হ্যাঁ, এমন ভাবেই করছে, তুমি কিন্তু ওখানে তোমার মতো চলতে পারবা না। সব কিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেছে সব জায়গায়, রাষ্ট্র যেটা বলবে তোমাকে সেটা করতে হবে, তুমি তোমার মতো কাজ করতে পারবা না। তাহলে এটা কি বলা হয়? সর্বাত্মকবাদ বলা হচ্ছে। তারপর আসো কেন্দ্রীকরণ, সব ক্ষমতা ওই যে এক ব্যক্তির কাছে থাকে, ওই যে এক নায়ক যা বলবে তাই করতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু সেটাই হয়ে আসছিল। তাহলে এখন তো ফিল করতে পারতেছো যে বাংলাদেশে গণতন্ত্র থেকে আসলে কি এক নায়কতন্ত্রের দিকে চলে গেছিল জিনিসটা, কাইন্ড অফ। নিজেই তুমি দেখতে পারতেছো বৈশিষ্ট্য দেখে, ঠিক আছে। ক্ষমতাহীন আইনসভা, দেখো এখানে এক আইনসভা কিন্তু মূলত ক্ষমতাহীন, ঠিক আছে। আইনসভা তৈরি করা হয় এক নায়কতন্ত্রের কাজের কি তোমার সুযোগ দেওয়া, বৈধতা দেওয়ার জন্য। এক নায়ক যে কাজগুলো করবে সেটাকে যেন দেওয়া হয় বৈধতা, সেটার জন্য আইনসভাটা তৈরি করা হয়েছে। আইনসভার মেনলি বেসিক্যালি কোনো কাজ নাই এখানে, এক নায়ক যা বলবে তাই, মেন যে নেতা সে যা বলবে তাই তোমাকে আইনসভা করতে হবে। আইনসভা তখন কি করে দেয়? মঞ্জুর করে দেয়, আচ্ছা ঠিক আছে উনি বলছে আমরা মঞ্জুর করে দিচ্ছি, ঠিক আছে। এবার ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী, যে আমি যেটা বললাম যে এখানে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয় না।
যেটা আমি বললাম উত্তর কোরিয়ার কথাটা যেটা বললাম, যে উত্তর কোরিয়াতে এখনো সাধারণ মানুষের কোনো ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই, ওই যে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেছে। তার মানে এখানেও আমার কিন্তু কি ব্যক্তির স্বাধীনতা আমরা পাচ্ছি না একনায়কতন্ত্রে। এবার আসো উগ্র জাতীয়তাবাদ লালন, একটু উগ্র হয়ে যায়। কিরকম উগ্র হয়ে যায় দেখো, সে কি, সে হতেছে গিয়ে মানে যখন ইচ্ছা তখন সে যুদ্ধ করতেছে। সে মানে সে আমি হচ্ছে গিয়া কিং, আমি পৃথিবীকে রাজত্ব করব। তার মানে কি, আমি পৃথিবীকে রাজত্ব যদি করতে চাই তাহলে আমি কি করব, আশেপাশে দেশ দখল করা শুরু করব। যেটা হিটলার করা শুরু করছিল যখন 33 সালে যখন উনি জার্মানির চ্যান্সেলর হন, তখন সে কিন্তু আশেপাশের দেশ দখল করা শুরু করছে। সে পোল্যান্ড দখল করলো, সে রাশিয়ার একটু একটু পাশ দখল করা শুরু করলো, সে ফ্রান্স দখল করলো, সেইভাবে দখল করা শুরু করছে। কারণ ওই যে সে নিজেকে কিভাবে রাজা, কিং, আই এম দ্য কিং, এরকম আর কি, ঠিক আছে। এবং মুসলিনিও তাই দেখো। এবং এই যে এই হিটলারের এই কারণে, এই জাতীয়তাবাদের কারণে, উগ্র এই অবস্থার কারণে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হয়। যখন সে পোল্যান্ড আক্রমণ করলো তখনই কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে, নাহলে কিন্তু হইতো না। তার মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মূল হোতা কিন্তু কে, হিটলার, ঠিক আছে। সে চাইছিল পুরা বিশ্বকে শাসন করবে, যখন লেখা আছে এখানে পুরা বিশ্বকে সে শাসন করবে, পুরা বিশ্বকে সে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে, বাট সেটা হয় নাই আর কি, ঠিক আছে। এবার আসো যুদ্ধবাদ, যেটা বললাম আমি এখন, যেটা যুদ্ধবাদ, তারা খুব যুদ্ধপ্রিয়, হ্যাঁ, বিশ্বাস শান্তিতে বিশ্বাস করে না, তারা যুদ্ধ কইরা কি করবে, কি বলে, তারা মনে করে যুদ্ধ হচ্ছে অপরিহার্য জিনিস। যেমন এখানে একটা কথা বলি, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, নামটা শুনছো? সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের কিন্তু একটা যুদ্ধবাদ ছিল। তার আশেপাশের দেশে খালি সে যুদ্ধ করতো। 80 সালে সে ইরান আক্রমণ করছে, ইরাকের পাশে ইরান, সে ইরান আক্রমণ করলো। 8 বছর ধরে যুদ্ধ চলছে, দেখো যুদ্ধ করতেছে। আমার 90-তে সে তার পার্শ্ববর্তী দেশ কুয়েত, ছোট্ট একটা দেশ, কুয়েত দখল করে বলছে কুয়েত আমার, ঠিক আছে। কুয়েত দখল করে বললো যে কুয়েত এখন ইরাকের সাথে। পরে আবার যুদ্ধ হয়েছে, কিন্তু পরে আর নিতে পারে নাই, কুয়েতের পক্ষে আবার আমেরিকা এসে হাজির হয়েছে, পরে আমেরিকার সাথে যুদ্ধ হইলো ইরাকের, পর ইরাক হেরে গেছে। কিন্তু সে প্রথমে দখল করছিল, তার মানে কি সে যুদ্ধ করে দখল করছে। হ্যাঁ, 80 সালে সে ইরান আক্রমণ করছে, সে যুদ্ধ করছে। সে যে আমরা কিন্তু সাদ্দাম হোসেনকেও কিন্তু বলতে পারি কি এক নায়ক, ওকে। এবার আসো প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ, ওই যে আমি যেটা বললাম, আমরা গণতন্ত্রে দেখছি যে প্রচার মাধ্যম স্বাধীনভাবে প্রচার করতে পারতেছে, স্বাধীনভাবে লিখতে পারতেছে, তাই না, পেপারগুলো স্বাধীনভাবে লিখতে পারতেছে। আমরা এখানে অপোজিট দেখছো, নিয়ন্ত্রণ করতেছে। তুমি যা ইচ্ছা লিখতে পারবা না সরকারের বিরুদ্ধে, তুমি লিখবা পরদিন তোমার পেপার বন্ধ হয়ে যাবে, এগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ, তখন কেমন বলবে, সরকারের গুণাগুণ লেখো। এখন তুমি দেখো যে এখন অনেক কিছু তুমি দেখতে পাচ্ছ, তুমি এখন নিজে দেখো, এখন তুমি দেখবা আগের সরকারের সমালোচনা করতেছে পেপার। গত 15 বছরে কি দেখছো এরকম? দেখি নাই, আমরা দেখছি খালি প্রচার, গুণগান। হ্যাঁ, এখানে ওটা করছে, ওখানে ওটা করছে, এই গুণগান গাইছে প্রচার মাধ্যম, কারণ জানে যে প্রচার মাধ্যম যদি গুণগান না গায় তাহলে তার প্রচার মাধ্যমটাকে বন্ধ করে দিবে সরকার। সরকার হাতে সেই ক্ষমতাটা আছে। কেন হয়েছে না, আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছিল, অনেক চ্যানেলও বন্ধ হয়ে গেছিল, সেগুলো এখন আবার আসছে, একই সেম। আমার দেশ বন্ধ হয়ে গেছিল কেন, কারণ সে সরকারের বিরুদ্ধে লিখছিল। এখন আবার কিন্তু যে আমার দেশের যে সম্পাদক তাকে ধরে নিয়ে গেছিল, সে অনেকদিন জেলে ছিল, বাইরে ছিল, বিদেশে চলে গেছিল আর কি। তার মানে কি, প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করতেছে কিন্তু সরকার। সরকারের গুণগান গাইতে হবে, তুমি যদি আমাদের বিরুদ্ধে লেখো তোমার পেপার বন্ধ করে দিব, তোমার টিভি বন্ধ করে দিব, তোমার চ্যানেল বন্ধ করে দিব, তোমার নিয়ন্ত্রণ করতেছে। আপু হাসু আপা ঈশা আপনারা জেলে দিবে, এত বললেন না। আল্লাহ, ঠিকই বলছো, তাই না। তা সবার আগে আমাকে পাঠাবে আয়না ঘরে, মানে কিছু করার নাই। তুমি দেখো, তুমি নিজেই দেখো আমাদের সাথে মিলতেছে। এখন আমি যদি মিললে আমি কেন বলবো না। এই যে দেখো, এবার আসো বিপ্লবের সম্ভাবনা। এখন তুমি দেখো জুলাই মাসে তোমরা বিপ্লব করছো কেন? গত 15 বছর ধরে আমরা এই কাজগুলো দেখছি, গত 15 বছর ধরে আমরা এই কাজগুলো দেখলাম। এই যে কোটা নিয়ে
যদি শেখ হাসিনা যদি প্রথমেই মাইনা যেত তাহলে কি হইতো? কিছুই হইতো না। ওই যে এক এক নেতা এক জাতি, এক নেতা এক দল, যা বলছে আমি তাই করব, মানবো না মানবো না মানবো না। তা দেখো বিপ্লবের সম্ভাবনা, তার মানে আমরা করছি না? বলো আমাদের, জানো আমাদের এই বিপ্লবের নাম কিন্তু মনসুন বিপ্লব। আমরা জুলাই মাসে করছি। হ্যাঁ, জুলাই মাস কি বৃষ্টির মাস, ইংলিশে বলা হয় মনসুন। আমাদের প্রধান উপদেষ্টাকে মনসুন বিপ্লব নাম দিছেন। হ্যাঁ, মনসুন বিপ্লব, তার মানে বিপ্লবের সম্ভাবনা আছে। অবভিয়াসলি আমরা দেখছি এতদিন পর এসে আমরা কেন, আমরা প্রথমে একটা আন্দোলন ছিল, কোটা আন্দোলন, ছাত্রছাত্রীরা নামছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা নামছে, কারণ এরা এক সময় গিয়ে সরকারি চাকরিতে যাবে। আমি নিজেও তো যখন সরকারি চাকরি জন্য যখন আমরা অ্যাপ্লাই করছি, তখন আমরা দেখছি কোটার জন্য আমাদের হয়ই নাই কত অনেক জায়গায়, তো আমাদের মন খারাপ হয়ে যেত। ধরো তখন হয়তো আল্লাহ থাকতো যদি কোটা, তাহলে কত লাভবান হইতাম আমরা। হ্যাঁ, কারণ আমরা দেখছি 51%ই কোটা ছিল, 51 না 53 এরকম ছিল, মানে অর্ধেকের বেশি। 400টা সিট আছে, ধরো একটা জায়গায় তুমি চাকরি রেখে গেলা, সিট আছে 400টা, এখন 200টা সিট বরাদ্দ কোটাদের জন্য, বাকি হলো কি 200টা। কম্পিটিশন বাড়বে না? যদি নর্মালভাবে থাকতো তাহলে তো কি কম্পিটিশন বেশি হইলেও তোমার চান্স পাওয়া এটা ইজি হইতো। 200টা সিটের মধ্যে ইজি হয় না 400টা সিটের মধ্যে ইজি হয়? অবভিয়াসলি 400টা। তার মানে কি কোটার কারণে কিন্তু আমরা তখন অর্ধেকের জন্য আমরা কি অ্যাপ্লাই করতাম আর কি। তো আমরা এটা ছিল সাধারণ ছিল যে কোটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে কি দেখো সাধারণ মানুষ, তাই না? আমরা যখন 5ই অগাস্টে আমরা যখন দেখলাম বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন সবাই ঢাকামুখী হইল, তখন কি শুধু স্টুডেন্টরাই আসছে? না, তখন জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ, ছোট বড় বয়স্ক সব ধরনের মানুষ রাস্তায় নেমে গেছিল। আমি নিজেতে দেখছি, আমি যখন মেন রোডে উঠছি তখন কত মানুষ, ছোট থেকে বড় থেকে মাঝারি থেকে বড় বয়স্ক বাপ দাদা সবাই নেমে গেছে রাস্তায়। বিপ্লব, যে আমরা থাকবো না এই সরকারের অধীনে। সবার একটাই ছিল স্টেপ ডাউন, তাই না? আবার বেশি বললে, যেটা বললা, বেশি বললে ভয় লাগে। হ্যাঁ, তা আবার এটা হচ্ছে পাবলিক। হ্যাঁ, তার মানে বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়, ঠিক আছে? এবং আমরা তাই দেখছি, বিপ্লব করলাম আমরা, রক্তাক্ত বিপ্লবই তো হয়েছে, এমন তো না যে কি নর্মালভাবে বিপ্লব হয়েছে, মানুষ মারা গেছে। তার মানে বিপ্লবের সম্ভাবনা হয় কি এই একনায়কতন্ত্রে। আমরা তাই করছি। এবং কয়দিন আগে সিরিয়াতে সেম বাশার আল আসাদ অনেক বছর ধরে ছিল, 25-30 বছর ধরে ছিল, তাকেও নামানো হয়েছে, সেও পালাই গেছে আবাজানের মতন, বুঝছো? পালাও সেও মনে পালাইছে মানে রাশিয়াতে। হ্যাঁ, তাহলে সিরিয়ারও একই অবস্থা, সেখানেও কিন্তু মানুষজন, সাধারণ মানুষ গণবিপ্লব করে আসাদকে নামাইছে। তার মানে এটাই যে একনায়কতন্ত্র থাকলে শেষ মেশ তোমার কি হবে? বিপ্লব হবে। মিশরেও হয়েছিল, হোসনি মোবারককে নামানো হইল। তারপরে লিবিয়ার শাসক গাদ্দাফি 42 বছর ক্ষমতা ছিল। 42 বছর, চিন্তা করা যায়? 42 বছর ক্ষমতায় ছিল, তখনও একটা কি বিপ্লব করে নামানো হয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা পাইলাম বিপ্লবের সম্ভাবনা। এবার আসো বল প্রয়োগ। দেখো রাষ্ট্র বল প্রয়োগের উপর কি প্রতিষ্ঠিত। তুমি নিজেই দেখো, আমি এখানে কি, এবং দেখো কি বলতেছে যে সুযোগ পেলেই সে কি করে, যে আশেপাশের দুর্বল রাষ্ট্রের ভূখণ্ড জোর করে দখল করে। আমি একটু আগে কি বললাম যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, বলো না কুয়েত ছোট্ট একটা দেশ, একদম ছোট্ট, ওই যে রাজধানী ওইটাই কুয়েত সিটি, ছোট্ট একটা দেশ দখল করে নিল। দুর্বল রাষ্ট্র, দুর্বল মানে কি যে ছোট রাষ্ট্র দখল করে নিল। পরবর্তীতে করতে পারে নাই, যুদ্ধ হয়ে সে পরে ছাড়তে বাধ্য হয়েছে। তার মানে কি সে কি দখল করে নিতে পারে। এই যে এই কাজগুলা করে কে? একনায়ক বল প্রয়োগ করে। এই যে যেমন দেখো, আমি যেটা একটু আগে বলতেছিলাম যে হিটলার কি দখল করছে, দেখো সে অস্ট্রিয়া দখল করছিল, পোল্যান্ড দখল করছিল, বেলজিয়াম দখল করছিল, ফ্রান্স দখল করছিল। হ্যাঁ, তারপরে তো শুরু হইলো যুদ্ধ আর কি, বিশ্বযুদ্ধ শুরু হইলো। তারপরে মুসোলিনি দখল করছিল কি ইথিওপিয়া, ইটালির। তার মানে কি যে আশেপাশে সে যে দুর্বল রাষ্ট্রগুলো, যদিও ইথিওপিয়া আফ্রিকার মধ্যে পড়ছে, তোমার দুর্বল রাষ্ট্র হিসেবে সে দখল করে নিছিল। ওকে, এবার হয়ে গেল আমার একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য পড়া শেষ। তাহলে এখন তাহলে বলো যে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যের সাথে আমাদের গত সরকারে কি কিছু মিল পাইছো? বলো, কিছু কি মিল পাওয়া গেছে?
এই জন্য তোমরা দেখছো না শেখ হাসিনা সরকার, তোমার নিজেরাই বলছো ফ্যাসিস্ট সরকার, আমরা দেখতে পাইলাম। তোমরা শেখ হাসিনাকে এক নায়ক বলছো। এবার কি বুঝতে পারছো কেন বলা হয়েছে? গণতন্ত্র থাকা সত্ত্বেও কিন্তু আমরা তাকে এইগুলা উপাধি দিচ্ছি। দেখো ক্লিয়ার কিনা, দেখো এক নায়ক ক্লিয়ার, গণতন্ত্র এক নায়ক, পড়া শেষ। আমি তোমাকে লাইভ থেকে বলতেছি যাতে তুমি পড়তে সুবিধা হয় তোমার, তুমি একটু বুঝে পড়ো, আমার মনে হয় তোমার পড়তে সুবিধা হবে। এই জন্য আমি তোমাকে উদাহরণ দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, যে উদাহরণগুলো বললাম সেগুলো বইতে নাই। এই যে আমি যে তোমাকে কথাগুলো যে বললাম, ইরাকের প্রেসিডেন্টের কথা বললাম, হ্যাঁ এগুলো কিন্তু বইতে নাই, কিন্তু এগুলা হয়েছে দেখে আমি তোমাকে ঘটনাগুলো বললাম, যে এই জন্য আমরা তাদেরকে এক নায়ক বলি। ক্ষমতার কেন্দ্রীকরণটা আরেকবার বলেন, কোনটা ক্ষমতার কেন্দ্রীকরণ? কোনটা? এই যে এক নায়কের, এক নায়কেরটা। আচ্ছা দেখো কি বলতেছে, সব ক্ষমতা এক ব্যক্তি, ওই যে যেটা একই এক ব্যক্তির কাছে থাকে, উনি কেন্দ্রে, উনি সেন্টারে আছেন, ওই এক, ঠিক আছে, সব কিছু তোমার ওই এক ব্যক্তি সব নিয়ন্ত্রণ করে, এটাই বলছে। হ্যাঁ এটাই বলছে যে এক, ওনার কাছে সব কিছু থাকে, সব কিছু ওনার হাতেই সব। আমাদের কিন্তু এখানে তাই, দেখো শেখ হাসিনাই কিন্তু মেন ছিল, ও এক কেন্দ্রিকভাবে ছিল আর কি। 80% বিল আছে, এই যে বলছে, দেখছো 80% বিল আছে, তাই না? হ্যাঁ ঠিকই বলছো যে 80% বিল পাইছো। তাহলে ক্লিয়ার। দেখো এবার আমরা পড়বো সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, যেটা আমাদের বাংলাদেশে আছে। এটার আদলে আর কি পিছনে এক নায়ক হয়ে গেছে আর কি, বুঝছো? এটার আদলে তুমি দেখবা যে আমরা আসলে পিছনে দেখবা যে যেগুলো আমরা বৈশিষ্ট্য পাইলাম, লাস্টের দিকে আইসা সরকারের এইরকম বৈশিষ্ট্য পাওয়ার কারণেই কিন্তু আমার বিপ্লবটা হইলো। নাহলে কখনো চিন্তা করা গেছে যে এরকম একটা বিপ্লব হবে বাংলাদেশে? আমরা কিন্তু কখনো চিন্তা করি না এটা। ওকে ক্লিয়ার। সংসদীয় সরকার পড়বো আমরা এখন, সংসদীয় সরকার। সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এটা হচ্ছে সর্বোত্তম শাসন ব্যবস্থা বলি আমরা এটাকে আধুনিক গণতন্ত্রে পৃথিবীর মধ্যে। হ্যাঁ দেখো কি বলছে যে এখানে আমার সরকার ব্যবস্থা, সরকার জনমতের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই যে আমি যেটা বললাম, আবার একই কথা চলে আসতেছে যে আমাদের জনসাধারণের ভোটে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করব। দেখো আমাদের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয়। কোথায় কোথায় আছে এটা? এটা প্রথমে শুরু হয়েছে ব্রিটেনে, শুরু হয়েছে, যেটা পরবর্তীতে বিভিন্ন দেশে এটা কি চলে গেছে। ওকে এটাকে আমরা কি বলতেছি, ইংলিশে আমরা কি বলতে পারি? পার্লামেন্টারি সরকার। এটা আমাদের বাংলাদেশে কি কথা বলে, সংসদটাই ইংলিশে বলা হয় পার্লামেন্টারি। ওকে এবং সবচেয়ে বড় কথা, এই শাসিত সরকারে সরকার প্রধান কে থাকে? প্রধানমন্ত্রী। দেখো লেখা আছে, কোথায় লেখা আছে? এখানে আমার প্রধানমন্ত্রী থাকে কি, প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী, আর শুধু রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্রপতি। তার মানে এখানে মেইন কে? প্রধানমন্ত্রী। যেমন আমাদের বাংলাদেশে সরকার চালাচ্ছে এখন, তুমি দেখো আমাদের বাংলাদেশে সরকার চালাচ্ছে আমাদের এখন 23 জন উপদেষ্টা, একজন মারা গেছেন। এই 23 জন উপদেষ্টা পুরো দেশকে চালাচ্ছে। তার মানে যদি ধরি আমি এটাকে, এটা মন্ত্রী পরিষদ, যার মেইন কে? প্রধান উপদেষ্টা। সেম এখানেও তাই, যে শাসন ব্যবস্থায় ক্ষমতা থাকে মন্ত্রী পরিষদের হাতে, যার মেইন কে? প্রধানমন্ত্রী, যিনি দেশের সরকার প্রধান হবে। তুমি দেখো না আগের সরকার, তুমি দেখো না যে শেখ হাসিনা একটা মন্ত্রিসভা বানাইছে ধরো 50 জনের, এই মন্ত্রিসভা পুরো দেশকে চালাচ্ছে, এই মন্ত্রিসভার প্রধান কে? প্রধানমন্ত্রী। তার মানে এখানে আমি যদি লিখি যে সরকার প্রধান প্রধানমন্ত্রী, আর যদি বলা হয় রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি। তার মানে এখানে মেন ক্ষমতা কার? অবশ্যই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যা বলবে তাই হবে, কিন্তু রাষ্ট্রপ্রধান হচ্ছে কে? রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতির মেন ক্ষমতা কিন্তু তেমন নাই, এখানে প্রধানমন্ত্রী ক্ষমতা হচ্ছে কি মেন, মানে চালাচ্ছে মন্ত্রী পরিষদ, বা মন্ত্রী পরিষদের কিন্তু মেইন কে? প্রধানমন্ত্রী। ওকে তার মানে রাষ্ট্রপ্রধান হচ্ছে কি নিয়মতান্ত্রিক ভাবে হন, নিয়মতান্ত্রিক, এই কথাটা মানে পরবর্তীতে আসে, নিয়মতান্ত্রিক ভাবে আসতেছেন রাষ্ট্রপতি। ওকে এবার আসো বৈশিষ্ট্য চলে যাই আমরা।
বৈশিষ্ট্য দেখো কি আইনসভার প্রাধান্য। আইনসভা এখানে সব ক্ষমতা আইনসভার কাছে, ঠিক আছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা আইনসভার কাছে কি থাকেন, দায়ী থাকেন, ঠিক আছে। আইনসভা যদি না চায় তাহলে কিন্তু কি তখন তোমার মন্ত্রিসভা পদত্যাগ করতে পারে। গেল একটা। এবার আসো ক্ষমতার একত্রীকরণ। দেখো এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি ক্ষমতার একত্রীকরণ কি, যে এই সরকারের ব্যবস্থায় শাসন ও আইন বিভাগীয় ক্ষমতার একত্রীকরণ ঘটে। কিভাবে একত্রীকরণ ঘটে দেখো, সেটা হচ্ছে কি আইন পরিষদেরই একটা অংশ নিয়ে মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠিত হয়। তাহলে আইনসভায় যারা থাকে, ধরো মনে করো আইনসভাতে কারা থাকেন, এই যে আমরা সংসদে আমরা পাঠাইলাম না আমাদের প্রতিনিধি 300 জন এমপি গেল না, মেম্বার অফ পার্লামেন্ট, সবাইকে কি নিয়ে আমরা মন্ত্রিসভা বানাইছি না, আমরা কি করি ওই 300 জনের মধ্য থেকে ধরো 40 বা 45 জনকে নিয়ে আমরা একটা মন্ত্রিসভা বানাইলাম। তার মানে ওদের থেকে আমরা কি বললাম, মন্ত্রিসভা বানাইলাম। তাহলে এখানে এটাই লিখছে দেখো, যে আইন পরিষদের একটা অংশ নিয়ে আমরা মন্ত্রিসভা বা শাসন বিভাগ গঠন করছি। তার মানে ওই একই ব্যক্তির কাছে আইন প্রণয়ন আর কি শাসন সংক্রান্ত ক্ষমতা ন্যস্ত হচ্ছে। বুঝা গেছে? এবার আসো নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। এই দেখো আমি বলতে চলে আসছে। হ্যাঁ, এখানে কি সরকারের রাষ্ট্রপ্রধান যিনি, তিনি নিয়মতান্ত্রিক শাসক। ওই যে প্রেসিডেন্ট, কে প্রেসিডেন্ট, দেখছো আমি একটু আগে লিখে দিছি, প্রেসিডেন্ট কি নিয়মতান্ত্রিক ভাবে আসে। আর প্রকৃত ক্ষমতা কার কাছে থাকে, প্রধানমন্ত্রীর কাছে থাকে। প্রধানমন্ত্রী ওই মন্ত্রিসভার কাছে থাকে, ঠিক আছে। এবং রাষ্ট্রপ্রধান মানে কি প্রেসিডেন্ট কিন্তু মন্ত্রিসভার পরামর্শ ছাড়া সাধারণত কিছু করেন না। কিরকম একটা উদাহরণ বলি, আমরা আগে বলতাম যে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারেন সংবিধান অনুযায়ী, হ্যাঁ, কিন্তু মুখে যে বলল রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করার জন্য, সেটা আমাদের সংসদ সদস্যদের 3/2 ভোটের পক্ষে গেলে তখন হচ্ছে গিয়ে আমরা কোন দেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারবো। তার মানে বুঝতে পারতেছো, ঠিকই বললো কিন্তু রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করলাম, কিন্তু হইল না। কেন হইল না? আমার এটা সংসদে যাবে, এটা আবার পাশ হবে, আমার পক্ষে ভোট আসবে 3/2, তখন গিয়ে আমি যুদ্ধ করতে পারবো। তার মানে বুঝতে পারতেছো যে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভার পরামর্শ ছাড়া কিছু করেন না। মানে উনি থাকেন, ওনার পদে মেইন কাজ কিন্তু প্রধানমন্ত্রী করতেছে, যেটা আমরা দেখছি এতদিন ধরে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বলা যায়, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। তার মানে কি এটা প্রেসিডেন্ট, বলো আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট কে এখন, তাহলে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। এবার আসো যেটা বললাম আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্ব। এখানে কি প্রধানমন্ত্রী আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। জাতীয় সংসদের নেতা কে হন? প্রধানমন্ত্রী হন, ঠিক আছে। তাহলে সে কি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমার কি হয়, মন্ত্রিসভা গঠন করা হয়, যেটা আমি বললাম একটু আগে। উনি প্রধানমন্ত্রী কি করেন, মন্ত্রিসভার কয়জন হবে, কয়জনকে উনি করবেন, বা কাকে উনি মন্ত্রী বানাবেন, সব কিছু প্রধানমন্ত্রীর হাতে দায়িত্ব। কে কোন মন্ত্রণালয়ে পারবেন সেটারও কিন্তু কাজ করে দেখে প্রধানমন্ত্রী। এই যে আমাদের যখন সরকার চলতেছে, হ্যাঁ, প্রথম তো আমাদের মনে করো 10 বা 12 জনকে নিয়ে হয়েছিল, পরে আস্তে আস্তে বাড়ছে। প্রথমে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে অনেকগুলা মন্ত্রণালয় ছিল, এতগুলা মন্ত্রণালয় সম্ভব না। এই জন্য উনি কিন্তু পরে আস্তে আস্তে ভাগ করে দিচ্ছেন, আচ্ছা তুমি এটা নাও, তুমি এটা নাও। তাহলে এটা কে করছে? প্রধান উপদেষ্টা। যেহেতু এখন আমাদের প্রধান উপদেষ্টা চলতেছে দেখে আমি এটা বললাম, তার মানে একই কথা। তার মানে প্রধানমন্ত্রী এইগুলা করেন, উনি মন্ত্রিসভায় কয়জনকে রাখবেন, কাকে কোন মন্ত্রণালয় দিবেন, এগুলো সব কে করেন? প্রধানমন্ত্রী এগুলো দায়িত্ব নেন। এবার আসি দলীয় শাসন ব্যবস্থা। দেখো আমরা যাকে পাঠাচ্ছি সরকার হিসেবে, একটা দলকে পাঠাচ্ছি, তার মানে দলীয় শাসন ব্যবস্থা। যে আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলই আমার কি করে, সরকার গঠন করে। যে আমি কি বললাম, ধরো নির্বাচন হইলো, আমি এখনকার যদি ধরি সামনে নির্বাচন হইলো, আওয়ামী লীগ বিএনপি দুইটা দল, আমি যদি বলি আমাদের প্রধান দুটা দল এই দুইটাই, আওয়ামী লীগ বিএনপি মধ্যে তুমি যাকে ভোট দিয়া মানে সংখ্যাগরিষ্ঠ দিবা, সেই দল সরকার গঠন করলো। তাহলে অপোজিশন আরেকটা দল কি হয়ে যাবে, অপোজিশন পার্টি হিসেবে চলে যাবে, ঠিক আছে। দেখো অন্য দলগুলো কি বিরোধী দলের ভূমিকা পালন করে থাকে।
এই জন্যই আমরা বলি, বিরোধী দলকে বলি আমরা বিকল্প সরকার। এখানে একটা সুবিধা আছে, জানো কি সুবিধা আছে? আমরা গত 15 বছর ধরে আমি যেটা দেখছি, দেখো আমরা যদি বলি, আমি আগের কথা যদি বলি, 2009 সালের আগের যে আমাদের নির্বাচনগুলো হয়েছে, আমি যদি 91 থেকে ধরি, হ্যাঁ, 91-এ বিএনপি আসলো সরকারে, আওয়ামী লীগ থাকলো বিরোধী দলে। তো একটা কম্পিটিশন থাকে, হ্যাঁ, কি কম্পিটিশন থাকে? ধরো সরকারে আছে বিএনপি, বিরোধী দলে কি আছে আওয়ামী লীগ। এখন সরকার কিন্তু যা ইচ্ছা করতে পারবে না, কারণ ওই যে বিরোধী দল যে আছে সে কিন্তু ওকে এই দিবে, টক্কর দিবে, আর এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। সংসদে কিন্তু বিশাল একটা কম্পিটিশন হয়, পারলে মারামারিও হয়েছে এরকম, ঠিক আছে? মানে যা ইচ্ছা করতে পারতেছে না, সরকার চাইলেও যা ইচ্ছা করতে পারতেছে, কারণ তার অপোজিশনে কি আছে, আরেকটা দল আছে, সে দাঁড়ায় যাবে না, এটা করতে পারবা না। ভোট হবে যখন, হ্যাঁ, কোনো বিল নিয়ে উত্থাপন হবে সংসদে, তখন দেখা যাবে যে ইজিলি কি এক পক্ষে যাবে না, যেটা আমরা দেখছি গত 15 বছর ধরে, যে এক পক্ষ হয়ে গেছে, কারণ তোমার অপোজিশন পার্টি নাই। কে তোমাকে কোন একটা আইনের বিরুদ্ধে কে তোমাকে ভোট দিবে? এক দলই রয়েছে, সবই আওয়ামী লীগের লোকজন, তাহলে কে দিবে? কিন্তু যখন অপোজিশন পার্টি থাকে তখন কিন্তু ইজিলি সরকার কোনো কি তার ইচ্ছা মতন কোনো কাজ করতে পারবে না। এই জন্য আমাদের দরকার কিন্তু কি একটা স্ট্রং একটা কি অপোজিশন পার্টি দরকার সংসদে, যেটা আমরা গত 15 বছর ধরে আমরা অ্যাবসেন্ট পাইছি এটা। তাহলে কি দলীয় শাসন ব্যবস্থা, যেটা বললাম যে আমরা যে সংখ্যাগরিষ্ঠ দল পাবে, মানে ভোট পাবে, সেই দলটা গঠন করবে সরকার, আর বাকিগুলা কি থাকবে, অপোজিশন পার্টি, ঠিক আছে? তারপর দায়িত্বশীল শাসন। কেন? ওই যে তারা আইনসভার নিকট দায়ী, তারা বললে তো হলো না যে আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে, যেন কি একটু কিভাবে থাকে, দায়িত্ববান থাকে আর কি। তারপর আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক, ওই যে আমরা যেটা বললাম যে যেহেতু কি একই সদস্যরা, মানে আইন বিভাগের সদস্যরাই শাসন বিভাগে থাকে, তাহলে একটা কি সামঞ্জস্য থাকে একটা, ঠিক আছে, একটা সামঞ্জস্য থাকে। ওকে, এবার আসি আমরা সুপরিবর্তনীয় সংবিধান। যদিও আমাদের বাংলাদেশে দুষ্পরিবর্তনীয়, আমাদের কিন্তু ইজিলি পরিবর্তন করা যায় না, হ্যাঁ, কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান মানে কি, যে ইজিলি পরিবর্তন করা যায়। সংবিধানে যদি আমরা কোনো সংশোধনী আনতে চাই, যাতে আমরা ইজিলি পরিবর্তন করতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশে একটু উল্টা, আমাদের বাংলাদেশে দুষ্পরিবর্তনীয়, আমাদের কিন্তু ইজিলি পরিবর্তন করা যায় না। তাহলে এখানে আমার কি বলতেছে, এখানে সুপরিবর্তনীয় মানে ইজিলি আমরা সংশোধন করতে পারতেছি কোনো সংবিধানে, আমাদের বাংলাদেশে একটু উল্টা আর কি। তারপর আসো বিরোধী দলের স্বীকৃতি, যেটা আমি বললাম আগে একটু আগে, দেখছো? দেখো কি বলছে, এই ব্যবস্থায় নির্বাচনে যে দলটা পরাজিত হয় তারাও কিন্তু জনগণের একটা অংশ, জনগণের অংশ না? আমি কি বললাম যে 300টা ভোট হয়েছে, 300টা আসনে, ধরা গেল আওয়ামী লীগ, ধরলাম আমি আওয়ামী লীগ পাইল 160টা, ঠিক আছে, বিএনপি পাইল 120টা, তাহলে কটা হয়? বাকি গেল অন্যকে পাইল 120টা সিট, কি কম? 120 জন যে যাবে, তোমারই তো প্রতিনিধি, মানে আমাদেরই তো প্রতিনিধি, আমার মিনস জনগণ, আমার পক্ষ থেকে তো ওরা গেছে, অপোজিশন পার্টি হয়ে কিন্তু আমার পক্ষ থেকে গেছে, তার মানে এইগুলো কিন্তু কম না, 120 জন থাকা তো কম না, তাই না? তাদেরকে আমরা বলি কি জনগণের কি, আমরা বলি একটি অংশ কি জনগণের কি আস্থাভাজন, জনগণ তাকে তো ভোট দিছে। এই যে 120টা কি এমনি এমনি আসে তো নাই, আমরা তো তাদেরকে ভোট দিয়ে তাদেরকে পাঠাইছি, এই জন্য কিন্তু কি স্বীকৃতি দেওয়া হচ্ছে কি বিরোধী দলে। এবং যেটা বললাম আমি যে এই যে এরাও যাবে সংসদে, এরাও কথা বলবে, হ্যাঁ, এই জন্য আমাদের খুবই দরকার একটা স্ট্রং অপোজিশন পার্টি, খুবই দরকার। যেটা আমি বললাম যে 91-এও কি ছিল, অপোজিশন পার্টিতে ছিল আওয়ামী লীগ, 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপি ছিল অপোজিশন পার্টিতে, 2001-এ বিএনপি আসলো ক্ষমতায়, আর আওয়ামী লীগ গেল অপোজিশন পার্টি। এই যে তিনটা যে নির্বাচন যদি বলি আমার চোখে দেখা, এই তিনটা নির্বাচন বা তিনটা সংসদে কিন্তু খুবই ভালো, যেটা বললাম টক্করে ছিল, কম্পিটিশন ছিল, বা সরকার যা ইচ্ছা করতে পারে নাই, কারণ অপোজিশন পার্টি এটাকে মনে করো এই কিছু হইলে বলতো এই হরতাল দাও, আমরা সরকারের এটা মানি না, আমরা অনেক হরতাল খাইছি আগে, বুঝছো? হরতাল খাওয়া মানে স্কুল কলেজ বন্ধ আর কি, হ্যাঁ, হরতাল দিত, অবরোধ দিত, কেন? ওই যে সরকারের বিরুদ্ধে তারা কি, তখন তোমার হচ্ছে কি সরকার যারা এটা করতে না পারে, তখন আমরা সরকারের বিরুদ্ধে আমরা কি হচ্ছে না, আমরা মানি নাই সরকারের এইটা, আমরা মানতেছি না, তো হরতাল দাও, আমরা মানতে, সরকার যেটা করতেছে সেটা ঠিক না। তার মানে কি
কিছু না কিছু আমরা দেখতেছি, কিন্তু গত 15 বছর ধরে তুমি দেখছো এরকম হরতাল হলো কি? কোনো কিছুই হইতো না, কারণ ওই যে একটা আধিপত্য চলে আসছিল একটা দলের। কিন্তু আমরা ওই যে লাস্ট যেটা বললাম 91, 96, 2001, তখন একটা অন্যরকম কম্পিটিশন ছিল, এমনকি সংসদে আমাদের অনেক কম্পিটিশন ছিল, কারণ অপোজিশন পার্টি থাকার কারণেই কিন্তু এটা কম্পিটিশনটা ছিল আর কি। নমনীয়তা দেখো, আমাদের এই মন্ত্রী পরিষদ শাসিত সরকারের সবচেয়ে আরেকটা কি নমনীয়তা, ঠিক আছে? কারণ আইনসভায় কি সাধারণ সংখ্যাগরিষ্ঠ যে কোনো নীতি তোমার প্রণয়ন, পরিবর্তন, আস্থা কি সরকারের পতন ঘটানো যাবে দেখে ওরা কি একটু নমনীয় থাকে আর কি। কারণ যা ইচ্ছা করলে তো কি হবে, আইনসভার কাছে যদি সে আস্থা হারায় তাহলে তো কি রিজাইন করতে হবে, এই জন্য একটু নমনীয়ভাবে থাকে। কিন্তু আমাদের সেই এক নায়ক তন্ত্রে দেখছি কি কোনো কিছু সে মানে না, আর আমি যা বলছি তাই করতে হবে, আইনসভার কোনো পাত্তাই নাই। কিন্তু এখানে তো কি আইনসভার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য একটু নমনীয় থাকে আর কি এই সরকার। ওকে, এবার আসো রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। দেখো ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার কিনা দেখো। দেখছো নমনীয় কেন থাকে? আমি যেটাই বললাম যে আইনসভা যদি কোনো চাইলেই কিন্তু সে সরকারকে পতন ঘটাতে পারে, এই জন্য কিন্তু কি একটু নমনীয় থাকে সরকার। ক্লিয়ার? তাহলে আমার হয়ে গেল কি, আমাদের বাংলাদেশে যেটা চলতেছে সংসদীয় সরকার অথবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার। আমি সবসময় বলি আমাদের বাংলাদেশে পুরা দেশকে চালাচ্ছে কে? মন্ত্রীরা, যার প্রধানকে প্রধানমন্ত্রী। বর্তমানে আমরা তাই দেখতেছি, আমাদের বাংলাদেশকে পুরা চালাচ্ছে আমাদের উপদেষ্টারা, যার প্রধানকে প্রধান উপদেষ্টা। তুমি নিজেই দেখো প্রত্যেকটা মন্ত্রণালয় কোনো না কোনো কি আমাদের উপদেষ্টাদের কি হাতে, তোমার হাতে না, ওই উপদেষ্টারা কিন্তু দেশ চালাচ্ছে। যে 23 জন আছেন ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনুস, এই 23 জন পুরা দেশকে চালাচ্ছে। ধরো এটাকে একটা মন্ত্রিসভা ধরো, কারণ ওরা সবাই কিন্তু যারা আমাদের উপদেষ্টা হয়েছেন তারা সবাই মন্ত্রী সমান সমান পদমর্যাদায় আছেন। তাহলে প্রধান উপদেষ্টা কি আছেন? প্রধানমন্ত্রীর পদমর্যাদায়। ওকে, তাহলে এবার আসি আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার, যেটা আমরা জানি যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির কাছে কি সব ক্ষমতা, তাকে আমরা বলি রাষ্ট্রপতি কি শাসিত সরকার। তাহলে চলো এবার আমরা দেখি এর বৈশিষ্ট্যগুলো, দেখি আমরা এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। প্রথমে আমার কি আছে দেখো, রাষ্ট্রপতি প্রকৃত শাসক। অবভিয়াসলি ওখানে বলাই আছে রাষ্ট্রপতি শাসিত সরকার, তার মানে তো অবভিয়াসলি রাষ্ট্রপতি তো হবে কি মেইন, তাই না? তার মানে রাষ্ট্রপতি মেইন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সবকিছু আমার রাষ্ট্রের সব ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। দেখো রাষ্ট্রের চরম ক্ষমতার অধিকারী কে? রাষ্ট্রপতি। সব ক্ষমতার অধিকারী কিন্তু রাষ্ট্রপতি। আজকে আমি দোষ গুণগুলো আনি নাই, হ্যাঁ, এত তো পড়ানোর সম্ভব না ক্লাসে, যে আমি বৈশিষ্ট্যগুলো আনছি, কারণ পরীক্ষায় দেখলাম এরকম টাইপ প্রশ্ন হয়েছে তোমাদের। এবং তিনি শাসন বিভাগের প্রধান এবং সব কার্যাবলী তিনিই পরিচালনা করেন। গেল। এবার আসো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। কি বলছে? যে এই ক্ষমতার এটার ফলে সরকারের যে বিভাগ সমূহ সে নিজ নিজ যে বিভাগগুলো স্বাধীনভাবে কাজ করে। আইন বিভাগ কাজ করবে স্বাধীনভাবে, শাসন বিভাগ কাজ করবে স্বাধীনভাবে, বিচার বিভাগ কাজ করবে স্বাধীনভাবে। ঠিক আছে, কেউ কারোটাতে কি হস্তক্ষেপ করবে না। এটাকে বলা হয় ক্ষমতার কি স্বতন্ত্রীকরণ নীতি। দেখো উপর আইনসভার কোনো নিয়ন্ত্রণ থাকে না। গেল। এবার আবার সেই রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতার অধিকারী। সব ক্ষমতা আমার কি, আমার রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতির কাছে। তাকে কেন্দ্র করে কিন্তু দেশ চালিত হয়, তাকে কেন্দ্র করেই দেশ চালিত হয়। এই যে তুমি দেখো ডোনাল্ড ট্রাম্প আসছে না, পুরো আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্পই কিন্তু সবকিছু ক্ষমতার অধিকারী। তাহলে কারণ ওই দেশে কি আছে? রাষ্ট্রপতি শাসিত সরকার। তারপর দেখো ক্ষমতার উৎস, রাষ্ট্রপতির ক্ষমতার উৎস দেখো কি বলছে, যে রাষ্ট্রপতির সব ক্ষমতার উৎস সংবিধান থেকে, সংবিধান। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে সংবিধানই রাষ্ট্রপতিকে ক্ষমতা দিচ্ছে যে তুমি এসব কাজগুলো করতে পারবা। তাহলে এখানে আমার মেন কি, যে রাষ্ট্রপতির ক্ষমতা উৎস কি? সংবিধান। রাষ্ট্রপতির ক্ষমতা উৎস কি? সংবিধান। এবং দেখো
আমরা দেখছি যে আমাদের আগের যেটা সংসদীয় সরকারের কাছে দেখছি আমরা যে আমাদের সংসদীয় সরকার বা মন্ত্রিসভা আমাদের নিকট দায়ী থাকেন, কিন্তু দেখো সে তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। ও এখানেও তাই, সে জনগণের জন্য সে অন্য কারোর কাছে দায়বদ্ধ না, সে জনগণের কাছে কি দায়বদ্ধ, কারণ জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচনে আনছে। সে অন্য কারোর কাছে দায়বদ্ধ হবে না, সে তার কাজ জনগণের কাছে দায়বদ্ধ। কে? রাষ্ট্রপতি। এবার আসো, মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির কাছে দায়ী। ঠিক আছে, আমাদের এখানে দেখছি যে মন্ত্রীরাই পুরো দেশ চালাচ্ছে। আমাদের আগের যেটা দেখলাম সংসদীয় সরকারে মন্ত্রীরা দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী হেড, কিন্তু মোরা দেশকে চালাচ্ছে মন্ত্রীরা। এখানে দেখো কি বলতেছে, রাষ্ট্রপতি শাসিত অবস্থায় মন্ত্রী পরিষদের সদস্যগণ আইনসভার সদস্য নন, তারা খালি কর্মচারী। ঠিক আছে, রাষ্ট্রপতির অধীনে তারা কাজ করতেছে, তাহলে রাষ্ট্রপতি যা বলবে তারা সেটাই করবে। ঠিক আছে, এবং মন্ত্রীগণ নিজ নিজ কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। ওই যে আমি কি বললাম যে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী সে যে কোনো ব্যক্তিকে মন্ত্রী বানাতে পারবেন বা তাকে সরাতে পারবেন, সবকিছু রাষ্ট্রপতি। গেল। এবার সব বিচার বিভাগের প্রাধান্য, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে এইখানে আমার বিচার বিভাগের প্রাধান্য থাকবে। ওই যে আমার বললাম না ক্ষমতা স্বতন্ত্রীকরণ, যে যার যার বিভাগ সে নিয়ন্ত্রণ করতেছে, কেউ কারো কিন্তু হস্তক্ষেপ করতেছে না। এখানে এই সরকার ব্যবস্থায় এখানে মেইন কি প্রাধান্য থাকবে, বিচার বিভাগের প্রাধান্য থাকবে। গেল। এবার আসো, শাসন বিভাগ সাধারণত আইনসভার নিয়ন্ত্রণ মুক্ত। আমরা ওখানে দেখছি আগেটাতে যে আইনসভা আইন বিভাগ শাসন বিভাগ মিলিতভাবে কাজ করতেছে, কারণ আইনসভারই কিছু লোক শাসন বিভাগের মধ্যে আছে, তাই না? আমরা এটা একটু আগে পড়লাম। এখানে আবার দেখো কি যে শাসন বিভাগ সে আইনসভা থেকে নিয়ন্ত্রণ মুক্ত, সে আলাদাভাবে থাকবে। হ্যাঁ, এখানে আইনসভা তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখানে আরেকটা কথা আছে, এখানে আমরা দেখাবো, একটু দেখো। বলছে আইনসভা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারেন। সেটা কিভাবে? দেখো, আমরা রাষ্ট্রপতিকে ইজিলি সরাইতে পারবো না যদি সে নিজে না পদত্যাগ করে। রাষ্ট্রপতিকে সরানোর জন্য আমরা একটা কথা বলি, অভিশংসন। লেখা আছে না কোথায়? এই দেখো, অভিশংসন মানে ইমপিচমেন্ট। মানে আইনসভা চাইলেই হচ্ছে গিয়ে তোমার রাষ্ট্রপতিকে সরাতে পারবে না, কিন্তু কখন সরাতে পারবে রাষ্ট্রপতিকে আইনসভা? যদি রাষ্ট্রপতিকে আমি ইমপিচমেন্টের মাধ্যমে সরাইতে পারবো। কখন? এই ইমপিচমেন্টটা মানে কি, রাষ্ট্রপতির বিরুদ্ধে আমি যদি কোনো গুরুতর অভিযোগ আনতেছি যে রাষ্ট্রপতি একটা খুব খারাপ কাজ করছে, অভিযোগ আনছো তুমি, অভিযোগ আনার পর সেটাকে তুমি প্রমাণও করে ছাড়ছো, প্রমাণ হয়েছে হ্যাঁ রাষ্ট্রপতি ওই গুরুতর কাজটা করছে, ভুলটা করছে, তখন তুমি তাকে সরাতে পারবা তার মেয়াদের আগে। এটাকে বলা হয় অভিশংসন বা ইংলিশে বলা হয় ইমপিচমেন্ট। যেমন ডোনাল্ড ট্রাম্প এবার যে আসলো, আগে তো ছিল একটা সময়, তাই না? ওই সময় ওর লাস্টের দিকে আনছিল, আইনসভা আনছিল তার বিরুদ্ধে অভিশংসন আনছিল, কিন্তু প্রমাণ করতে পারে নাই। প্রমাণ করতে পারে না দেখে কিন্তু সে রয়ে গেছিল। যদি প্রমাণ করতে পারতো বা প্রমাণ হইতো, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের আগেই তাকে কি সরাইতে পারতো, কিন্তু প্রমাণিত হয় নাই। এই জন্য সে পুরাপুরি 4 বছর শেষ করে পরবর্তীতে নির্বাচন দিছিল। তাহলে ইজিলি তুমি করতে পারবা না যে চাইলাম আচ্ছা রাষ্ট্রপতি সরে যাও, হবে না। তার মানে তোমাকে আনতে হবে অভিশংসনের মাধ্যমে, যে গুরুতর অভিযোগ আনতে হবে, এটাকে বলা ইমপিচমেন্ট। এবার দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তারপর আমি একটু তোমার এদিকে আজান দিচ্ছে। সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় এই শাসিত সরকার ব্যবস্থায়, কারণ দেখবা যে তোমার দেশটাও বড় থাকে, সেজন্য দ্বিকক্ষ খুবই জরুরি হয়ে যায় আর কি। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে কোথায়? এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়। ওকে, তাহলে আমরা একটু ব্রেক দেই, আজারটা দিচ্ছে, তারপর আমরা এখান থেকে পড়বো। এটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা একটু আওয়াজ দাও, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো।
আচ্ছা, এবার দেখো একটা মজার কথা আছে, বলতেছি, আগে এটা পড়াইনি। দেখো এখানে আমি একটু আগে বলছি, দেখো যে সকল ক্ষমতার উৎস কি সংবিধান, রাষ্ট্রপতির সব ক্ষমতা সংবিধানের ভিত্তিতেই সব ক্ষমতা প্রয়োগ করেন। গেল। এবার দেখো স্থিতিশীল সরকার কেন বলা হচ্ছে, দেখো আমরা কি বললাম যে রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয়, আমি তো আমেরিকার কথা বললাম, 4 বছর পর পর নির্বাচন হয়। আমাদের বাংলাদেশ বলকার আমাদেরও তো সংসদীয় সরকারও তো তাই 5 বছর পর পর নির্বাচন হচ্ছে। কিন্তু এখানে খেয়াল করে দেখো একটা পার্থক্য কি দেখছো, দেখো তো দেখি। জানুয়ারি মাসে 7 তারিখে কত বছর 12তম সাধারণ নির্বাচন হইল। 1 বছর তো টিকলো না, টিকছে 1 বছর টিকছে, যেখানে 5 বছর তারা ক্ষমতায় আসার 5 বছর ক্ষমতা সরকার চালানোর জন্য তো মানে আসলো সরকারে, টিকছে কত 6 মাসও টিকে নাই। তাহলে কি আমরা ঠাস করে নামাতে পারছি? তাই না? আমরা সংসদীয় সরকারে আমরা আন্দোলন করে আমরা নামাই ফেললাম, একটা সরকারকে আমরা পুরো নামাই ফেললাম। কিন্তু তুমি কি প্রেসিডেন্টকে নামাইতে পারতেছো? ইজিলি বললে হইলো যে প্রেসিডেন্ট আপনি নেমে যান, মাঝখানে একটু এরকম অনেক হয়েছিল না, নামাও, প্রেসিডেন্টকে নামাই ফেলো, নামাইতে পারছো না? কেন? ওই যে যেটা বললাম যে তুমি রাষ্ট্রপতিকে কিন্তু ইজিলি নামাইতে পারবা না, তোমাকে গুরুতর অভিযোগ আনতে হবে। সেই গুরুতর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তুমি নামাইতে পারবা প্রেসিডেন্টকে, ওই যে অভিশংসন। তার মানে যে প্রেসিডেন্ট শাসিত সরকারে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাকে বললেই তাকে কি নামানো যাবে না, সে যদি নিজে থেকে পদত্যাগ না করে। তার মানে এটা কি, সরকারটা কি স্থিতিশীল। আমি দেখাইলাম যে আমাদেরও তো তাই, আমাদের যে দেখলাম যে আমাদের সংসদীয় সরকার যে 12তম যে নির্বাচন হইল, যেটা 6 মাসও টিকলো না, যেখানে 5 বছর থাকার কথা ছিল, তার মানে কি হয়েছে এটা কিন্তু পার্মানেন্ট হইলো না, 5 বছর রইলো না। তার মানে কি ইজিলি আমরা নামাই ফেলতে পারছি। হ্যাঁ, আমরা আন্দোলন করছি, আমাদের এখানে অনেক রক্তপাত হয়েছে, ফাইন, কিন্তু আমরা নামাইছি, 6 মাসের মধ্যে আমাদের সরকার নেমে গেছে। কিন্তু এইসব এতে কিন্তু এরকম এইভাবে ইজিলি নামানো যাবে না। ওই যে রাষ্ট্রপতির বিরুদ্ধে তুমি যদি সংবিধান ভঙ্গের তুমি যদি প্রমাণ পাও, তারপরে যদি হ্যাঁ তার দুর্নীতি, অযোগ্য, সে দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে সে কাজ করতেছে, তখন তুমি হচ্ছে গিয়ে যেটা বললাম প্রমাণ করে আনতে পারো, তখন গিয়ে রাষ্ট্রপতিকে সরাইতে পারবা। তার মানে ইজিলি সরানো যাবে না। এই জন্য বলা হয় কি স্থিতিশীল সরকার। কাকে? রাষ্ট্রপতি শাসিত সরকার। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এই সরকারের একটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে কি স্থিতিশীল। হ্যাঁ, তাহলে আমার হয়ে গেল রাষ্ট্রপতি শাসিত সরকার। এবার আসো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। এক কেন্দ্রিক যেটা আমাদের বাংলাদেশে আছে, এক কেন্দ্রিক আর যুক্তরাষ্ট্রীয় পড়বো আমরা। দেখো এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা কি, যে শুধু কেন্দ্রেই থাকবে আমার সব ক্ষমতা। দেখো কি বলা আছে, সব ক্ষমতা আমার একটা কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে। হ্যাঁ, নিজ প্রয়োজনে কেন্দ্র নিজ প্রয়োজনে আমাদেরকে অঞ্চল ভিত্তিক কারো কারো দায়িত্ব দিতে পারে। যেমন মনে করো তোমাদের যা কারো থাকে, গ্রামের বাড়ি থাকে, তুমি জানো যে পৌরসভা নির্বাচন হয় আমাদের ঢাকা শহরে। আমি যদি বলি আমাদের ঢাকা শহর সিটি কর্পোরেশনের আন্ডারে, এগুলো আমার অঞ্চল ভিত্তিক। তার মানে সরকার চাইলে আমরা কি করছে, সিটি কর্পোরেশন করে দিছে, যা ঠিক আছে এই আমাদের এলাকা ওয়াইজ তো এত মানে ডিপলি কাজ করা যাচ্ছে না, ঠিক আছে আমি দায়িত্ব দিলাম তোমাকে, তুমি হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশন আমাদের কি করে, আমাদের এলাকার সব কাজকর্ম কি দেখে, সিটি কর্পোরেশন দেখে। আমরা যদি কোনো কিছু আমাদের রাস্তাঘাট তৈরির জন্য আমরা কাকে বলবো, সিটি কর্পোরেশনকে গিয়ে বলবো। তার মানে অঞ্চল ভিত্তিক, ঠিক আছে, সংস্থা করে দিতেছে। কিন্তু মেন কিন্তু কেন্দ্রের কাছে মেন ক্ষমতা, কিন্তু সে চাইলেই কি করতেছে, অঞ্চল ভিত্তিক ভাবেও কি তাদের হাতে কিছু দায়িত্ব দিতেছে। ঠিক আছে, দেখো তার ক্ষমতা দিচ্ছে। যেটা আমি বললাম তোমাদের গ্রামের বাড়ি দেখবা পৌরসভার নির্বাচন হয়, মেয়র হয়, তারাই তো কাজগুলো করে। আমি কেন ঢাকাটা বললাম, যেটা আমি ঢাকায় থাকি দেখে আমি ঢাকা যাবো। আমাদের ঢাকাকে 2 ভাগে ভাগ করা আছে, উত্তর ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন। কিন্তু ঢাকা শহরটা বড়, এই জন্য আমরা ভাগ করে দিছি। আগে তো একটাই ছিল সিটি কর্পোরেশন, পরে আবার ভাগ করে দিছে। হ্যাঁ, নির্বাচন হয়েছে, নির্বাচনে হইতেছে কি আমাদের কাউন্সিলর নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচিত হয়েছে। সিটি কর্পোরেশন যিনি প্রধান তাকে বলা হয় মেয়র। হ্যাঁ, আমাদের এলাকার সব কিছু রাস্তাঘাট, হ্যাঁ, এসব দেখার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন। এই যে তোমার যে ময়লা টাকা দাও,
এই যে আমরা যে ময়লার টাকা দিয়ে আমরা যে ময়লা নিয়ে যায় বাসা থেকে, এটা কে করতেছে? সিটি কর্পোরেশন দায়িত্ব পালন। এটা তার মানে এভাবে অঞ্চল ভিত্তিক গুলা দায়িত্ব দিতে পারে কে? কেন্দ্রীয় সরকার দিবে এটা, ঠিক আছে? সে চাইলেও কি দিতে পারে, আবার না চাইলেও দিতে পারে, তার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। এটাকে এক কেন্দ্রিক বলা হয়। এবার দেখি এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। কি? কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য, যেটা আমি বললাম যে একটা কেন্দ্র থেকে আমার চলতেছে। দেখো এই আইনসভার ক্ষতি সমগ্র দেশে থাকে এবং এই আইনসভা যে কোনো আইন পাস বা রদ করতে পারে। বাংলাদেশে একটাই আইনসভা, এখান থেকে আমার কি হয়? আইন প্রণয়ন হয়, আইন কি পাস হয়, সবকিছু আমার এক কেন্দ্র থেকে হচ্ছে। তারপর আবারও সে একই কথা যে সবকিছু ক্ষমতা কেন্দ্রে থাকে। এই দেখো, কিন্তু যেটা বললাম যে অঞ্চল ভিত্তিক সরকারের ক্ষমতা যে পরিচয়, যেমন করে সিটি কর্পোরেশন চলতেছে, সিটি কর্পোরেশনের কিন্তু চলতেছে, সে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকারের উপরে ডিপেন্ডেন্ট। দেখো যে লিখছে যে কেন্দ্রীয় বা আঞ্চলিক সরকারের ক্ষমতা পরিচালনার জন্য তাকে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হতে হয়। অবশ্যই সিটি কর্পোরেশন যে চলতেছে, কেন্দ্র থেকে হেল্প না করলে কি এমনি এমনি চলবে? চলবে না। তার মানে কেন্দ্রীভূত ক্ষমতা, তার মানে মেন ক্ষমতা কার কাছে? কেন্দ্রে, সেন্টারে ক্ষমতা এক কেন্দ্রিকে, এটা মনে রাখবা। তারপর একক আনুগত্য, যে নাগরিকদের কেন্দ্রীয় সরকারের প্রতি কি একক আনুগত্য থাকবে। আমরা একটা সরকারে যে আমাদের কেন্দ্র, তার কাছে আমরা আনুগত্য প্রকাশ করতেছি, ঠিক আছে? যেমন যুক্তরাষ্ট্রীয় সরকারে আবার কি আছে দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকারে হচ্ছে গিয়ে ওদের প্রাদেশিক সরকারের কাছেও আনুগত্য প্রকাশ করতে হয়, আবার কেন্দ্রীয় সরকারের কাছে আনুগত্য প্রকাশ করতে হয় বিভিন্ন দেশে। আমেরিকাতে এটা আছে। আমাদের কি বাংলাদেশে আমরা একটাই তো বাংলাদেশি, আমাদের কি আমরা বিভিন্ন জায়গায় বলতেছে যাই আমাকে আমি বাংলাদেশি নাগরিক, আমাকে অ্যাকসেপ্ট করেন, আমি বাংলাদেশি নাগরিক, আমাকে অ্যাকসেপ্ট করেন, তা তো না। আমরা একটা ভাবে আমরা আমাদের আনুগত্য প্রকাশ করা, আমরা বাংলাদেশি। এটাকে বলা হয় কি? একক আনুগত্য বলা হয়। আমেরিকাতে আবার কি, যেটা বললাম যে যে এলাকা থাকে, যে প্রদেশে থাকে, স্টেট বলে আর কি, হ্যাঁ, সেই এলাকা সেই স্টেটের উপরে আনুগত্য প্রকাশ করতে হবে, আবার কেন্দ্রভাবেও আবার আনুগত্য প্রকাশ করতে হয় আর কি। এটাকে বলা হয় দ্বৈত নাগরিক। এটা আমাদের এখানে সুযোগটা নাই। এবার আসো সংবিধানের প্রকৃতি। দেখো কি বলছে, সংবিধান লিখিত অলিখিত যে কোনোভাবে হইতে পারে। আমাদেরটা যেমন লিখিত সংবিধান, হ্যাঁ, যেমন দেখো লেখা আছে বাংলাদেশ সংবিধান লিখিত, আবার অলিখিত কোন দেশের? যুক্তরাজ্য। আমরা জানি যুক্তরাজ্যে কিন্তু এক কেন্দ্রিক, কিন্তু ওদের সংবিধান কি? অলিখিত। তার মানে সংবিধান লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে। গেল। এবার সুপরিবর্তনীয় সংবিধান, এই যে বললাম আমরা একটু এক্সেপশনাল, বললাম না আমরা একটু এক্সেপশনাল, যে আমাদের বাংলাদেশে কিন্তু সংবিধান মনে রাখবা দুষ্পরিবর্তনীয়, ইজিলি পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, অনেক অনুমতি লাগবে, অনেক কিছু সংসদের কি যে 3 ভাগের, ওই যে সব সময় মনে রাখবা সংসদের 3/2 সমর্থন লাগবে। ওই যে 350 জনকে তুমি দেখো 3/2 ভাগ করে দাও, কতজন হয়? সেই ততজনের আমার কি লাগবে? অনুমতি লাগবে 3/2 ভাগ। হ্যাঁ, এটা সব জায়গায়, এটা দুষ্পরিবর্তনীয়। আমাদেরকে ইজিলি বললাম এই চল সংবিধান সংশোধন করি, বললে হবে না, ইজিলি পরিবর্তন করা যাচ্ছে না। তুমি সংসদে দিবা, সংসদে 3/2 ভোট নিতে হবে পক্ষে, তখন গিয়ে তুমি সংবিধানে সংশোধন করতে পারবা। ওকে, তার মানে এখানে কি বললাম যে এক কেন্দ্র সরকারের নর্মালি সুপরিবর্তনে ইজিলি পরিবর্তন করা যায়। এক্সেপশনাল বাংলাদেশটা বললাম, আমি বলে দিছি আগে। হ্যাঁ, এবার একক নাগরিকত্ব, যেটা আমি বললাম যে এখানে হয় না যে একক নাগরিকত্ব স্বীকৃত, মানে আমাদের প্রদেশের জন্য আলাদাভাবে কোনো নাগরিকত্ব লাগে না। যেটা আমি বললাম যে যুক্তরাষ্ট্র সরকারে কি প্রদেশটা থেকে আমাকে নিতে হয়, আবার কি কেন্দ্রীয় থেকে আমাকে নিতে হয়, কিন্তু এখানে সেটা ঝামেলাটা নাই, একক নাগরিকত্ব। স্থানীয় সরকার, যেটা আমি বললাম একটু আগে, যে স্থানীয় সরকার, হ্যাঁ, যে কেন্দ্র তার সুবিধার জন্য কি স্থানীয় সরকার বা কর্তৃপক্ষ সৃষ্টি করতে পারে। তুমি নিজেই দেখো ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, যারা তোমরা গ্রামের দিকে থাকো, বা যেটা বললাম পৌরসভার নির্বাচন হয়, এগুলো কি সব স্থানীয় সরকারের মধ্যে পড়তেছে। আমাদের ঢাকা শহরে যেটা বললাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, এবার তো হওয়ার কথা ছিল, বুঝছো, 24-এ তো হওয়ার কথা ছিল, 5 বছর তো হয়েও গেছে, এখন তো ডিসমিস করে দিচ্ছে, এখন তো আর ডিমোলিশ, এখন তো নাই, আমাদের এখন মেয়র টেয়র নাই। হ্যাঁ, আমাদের সামনে নির্বাচন হওয়া জরুরি সিটি কর্পোরেশনের, ঠিক আছে? তার মানে কাজের সুবিধার জন্য কি এই স্থানীয় সরকারগুলো সৃষ্টি করে কে? কেন্দ্রীয় সরকার। ওকে, তারপর আসো স্বায়ত্ত শাসনের অনুপস্থিতি। এখানে যেটা বললাম যে আঞ্চলিক সরকারগুলা
নিজস্বভাবে কাজ করার অনুমতি পায় না, সে কিন্তু কেন্দ্রীয় সরকারের উপরে কিন্তু পুরো ডিপেন্ডেন্ট, যেটা আমরা একটু আগে বলছিলাম সেটাই, যে সে যে যার ইচ্ছা মতো কাজ করবে হবে না। ঠিক আছে, তাহলে তাকে কার উপরে নির্ভর করতে হচ্ছে? কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভর করতে হচ্ছে। এই দেখো, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের উপর তাকে নির্ভর করতে হয়। এবার আসো নমনীয়তা, ওই যে আমরা দেখছি যে গণতন্ত্রে, তাই না, যে নমনীয়তা আছে, এখানেও দেখো তাই, এখানেও তাই, যে নমনীয় কি প্রকৃতির হয়ে থাকে এই সরকার। গেল, তাহলে আমার এই হয়ে গেল কি, এক কেন্দ্রের সরকার ব্যবস্থা হয়ে গেল। আমাদের বাংলাদেশে কি আছে? এক কেন্দ্রের সরকার আছে। ক্লিয়ার? এবার যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার এক কেন্দ্রিক, মনে রাখবা যে ছোট দেশ হলে আমার এক কেন্দ্রিক ঠিক আছে, কিন্তু যখন বড় দেশ হবে, যেমন যুক্তরাষ্ট্রের সরকার সবার আগে আমি যদি আমাদের আশেপাশের দেশের মধ্যে, ভারতে, বিশাল দেশ ভারত, 28টা রাজ্য আছে, 28টা রাজ্য, চিন্তা করা যায়, মানে আমাদের বাংলাদেশই ধরো ওদের একটা রাজ্যের সমান, তাহলে বুঝো তাহলে কতগুলো রাজ্য, 28টা রাজ্য, কম তো না। এই জন্যে ভারতে কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার, তার মানে কি এই 28টা রাজ্যে থাকবে প্রাদেশিক সরকার, যেটা ওরা রাজ্য সরকার বলে, ওরা বলে রাজ্য সরকার, আর কেন্দ্রীয় সরকারে থাকতেছে। এই যে আমি যদি ধরি আমাদের পার্শ্ববর্তী, যেটা আমি ইজিলি যদি বলি, যে আমরা সবাই চিনি, পশ্চিমবঙ্গ, তোমরা মমতা ব্যানার্জিকে চিনো, তাহলে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারে আছে মমতা ব্যানার্জি, ওদের রাজ্য সরকারে যিনি প্রধান তাকে বলা হয় মুখ্যমন্ত্রী। তার মানে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি ও তার দল, তৃণমূল কংগ্রেস, টিএমসি বলে ওরা। কিন্তু দেখো কেন্দ্রীয় সরকারে কি আছে? আপাজানের প্রিয়, বুঝতে পারতেছো কে? নরেন্দ্র মোদী, বিজেপি। তার মানে কেন্দ্র সরকার চালাচ্ছে একটা দল, আবার দেখো প্রতিটা রাজ্যে কিন্তু আলাদা দল বলো বা বিজেপি বলো, যে কোনো যে দলটা আসে আর কি নির্বাচনে, তাহলে প্রতিটা রাজ্য এক একজন নিয়ন্ত্রণ করতেছে। কারণ এটাই যে কেন্দ্র থেকে সবসময় সম্ভব হবে না যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে দেখার জন্য, এই জন্য ওদের কিন্তু কি, এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। তার মানে যুক্তরাষ্ট্রীয় সরকারে কি থাকবে? কেন্দ্রীয় সরকার থাকবে, আর কি থাকবে? প্রাদেশিক সরকার বা রাজ্য সরকার। ঠিক আছে? শহর অঞ্চলে চেয়ারম্যান মেম্বার থাকে না কেন? ওই যে আমাদের যে সিটি কর্পোরেশনেরটা কি, আমাদের কি জানো, তোমরা বলো না মেম্বার, আমরা বলি কাউন্সিলর, আগে বলতাম কমিশনার, তোমাদেরটা বলা হয় কি চেয়ারম্যান, আমাদেরটাকে বলা হয় হচ্ছে গিয়ে মেয়র। শহরি এলাকাতে সিটি কর্পোরেশনের এটাই পদবি। যেমন আমাদের যে এলাকাটা, আমাদের এলাকাতে কি কাউন্সিলর নির্বাচিত করছিলাম আমরা, আগে ছিল কমিশনার বলতাম, এখন আমরা কি বলি কাউন্সিলর, আর মেন যিনি প্রধান উনি হচ্ছে মেয়র। তাহলে আমাদের যখন নির্বাচন দিছি, আমরা যখন ভোট দিছি, তখন আমরা 3টা ভোট দিছিলাম, একটা কাউন্সিলর, একটা হচ্ছে গিয়ে মেয়রের জন্য ভোট দিছি, আর একটা ভোট দিছি আমরা 3টা ওয়ার্ড মিলায়া মহিলা কাউন্সিলর নির্বাচিত করছি। তাহলে 3টা ভোট দিছিলাম আমরা কিন্তু, হ্যাঁ, কত 5 বছর হয়েই গেছে, হ্যাঁ, অনেক আগে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের ঢাকা শহরেরটা সিটি কর্পোরেশনের এই পদবি, বোঝা গেছে? অন্তু বিশ্বাস। তাহলে আসো এবার আমরা দেখি যুক্তরাষ্ট্রীয় সরকার, যুক্ত, তাই না? দেখো ইংলিশে কি বলা হয়? ফেডারেশন বলা হয়। এই শব্দটা কোত্থেকে আসছে? ফিউডোস থেকে আসছে, কি ল্যাটিন শব্দ। কেন কি বললাম যে যুক্তরাষ্ট্রীয় সরকারে আমরা কি দেখব, ক্ষমতাটা কিভাবে বন্টন করা হচ্ছে, কেন্দ্রীয় ও প্রাদেশিক, যেটা আমি বললাম রাজ্য সরকারও বলতে পারো, প্রাদেশিক সরকারও বলতে পারো, মধ্যে ক্ষমতা বন্টন করা হচ্ছে, এবং এটা সাংবিধানিকভাবে, ঠিক আছে, সাংবিধানিকভাবে এটা। তাহলে চলো এবার আমরা দেখি এই যুক্তরাষ্ট্রীয় সরকারে যে মেইনলি দেখো কি বলা আছে, দেখো যে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার। যে তুমি ক্ষমতাটা সুন্দরভাবে মেনটেন করে দিবা, কেন্দ্রের কাছে থাকবে কিছু কিছু সরকার, মানে তোমার ক্ষমতা, আবার কিছু থাকবে রাজ্য সরকারের কাছে, যেটা তোমার হচ্ছে গিয়ে শেখ মুজিব 6 দফাতেও বলছিল যে আমাদের কি থাকবে, যুক্তরাষ্ট্রীয় সরকার থাকবে, যে কেন্দ্রের কাছে কিছু ক্ষমতা থাকবে, প্রদেশের কাছে কিছু ক্ষমতা থাকবে। তাহলে আসো, এবং এটা কোথায় আছে দেখো, এটা কানাডা, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত। ভারত, আমি আমাকে কেন বললাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আমি জানি ভারতের কথাটা উল্লেখ করলাম। তোমরা অলরেডি তোমরা
যে নামগুলো বলছি তোমরা কিন্তু সেই নামগুলো তোমরা চিনো, এই জন্য তোমাকে আমি বুঝার সুবিধার জন্য ওগুলো বলছি। এগুলো কিন্তু বইতে পাবা না, দেখো এগুলো কিন্তু বইতেও নাই, যা যা বলছি এইসব কথাগুলো তুমি বইতে পাবা না। তাহলে আসো এবার আমরা দেখি বৈশিষ্ট্য দেখি। ওই যে দুই ধরনের সরকার, কি কেন্দ্রীয় সরকার আর কি প্রাদেশিক সরকার বা রাজ্য সরকার বা আঞ্চলিক সরকার, যে যেমনি বলে। আমি রাজ্যটা কেন বললাম, যেহেতু ইন্ডিয়াতে ভারতে ওরা রাজ্য বলে থেকে আমি বললাম কি রাজ্য সরকার বললাম, ঠিক আছে। তাহলে একটা কেন্দ্রীয় সরকার থাকবে আর একটা কি থাকবে প্রাদেশিক সরকার। এবার দেখো সমগ্র দেশের শাসন, মেইন যে শাসনগুলো কিন্তু থাকবে কেন্দ্রীয় সরকারের অধীনে, ঠিক আছে। আর অঞ্চলগুলো অনুযায়ী তোমার আঞ্চলিক সরকার থাকে আর কি, যেটা আমি যেটা বললাম যে কি প্রাদেশিক সরকার। এবং উভয় সরকারই কিন্তু সংবিধানের প্রতি অনুগত। এমন না যে প্রাদেশিক সরকার এখন চাইলে যা ইচ্ছা করবে, তা তো না। সংবিধান অনুযায়ী তাকে মানতে হবে, সংবিধানের প্রতি তাকে অনুগত থাকতেই হবে। যে আমি চাইলাম ইচ্ছা মতন কাজ করব সেটা করলে চলবে না, আমাকে অবশ্যই সংবিধানের অধীনে কি সংবিধানের আইন মেনে আমাকে কি চলতে হবে। ওকে, এবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। মনে রাখবা যে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা সবসময় থাকে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। যেমন ভারতেও কিন্তু দ্বিকক্ষ, যেমন নিম্নকক্ষের নাম যেমন প্রায় আসে লোকসভা, আর উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, উচ্চ কক্ষ রাজ্যসভা, ঠিক আছে। এবার আসো ওই যে আমরা বলতেছিলাম না দ্বৈত শাসন ব্যবস্থা। দেখো ওই যে দ্বৈত মানে কি দুই দুই, যেটা কেন্দ্র সরকারের কাছেও ক্ষমতা আবার কি কিছু অঞ্চলের কাছেও ক্ষমতা, ওইটাই আবার একটু আলাদাভাবে লিখছে। বৈশিষ্ট্য দেবে অনেক কিছু আছে, দেখবা যে একই কথা বারবার আসতেছে, একই কথা দেখো বারবার আসতেছে আর কি। হ্যাঁ, যে কিছু জিনিস থাকবে কেন্দ্রের কাছে, কিছু থাকবে কি তোমার আঞ্চলিক সরকারের কাছে ক্ষমতা থাকবে, এটাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা, ঠিক আছে। এবার আসো দ্বৈত নাগরিকত্ব। এই যে আমরা একটু আগে বললাম যে তোমার ওদের রাজ্যের কাছেও থাকবে হচ্ছে গিয়ে অনুগত, রাজ্যের নিকটও থাকবে অনুগত, আবার কি কেন্দ্রীয় সরকার কাছে অনুগত থাকতে হবে। যেমন এটা আমেরিকাতে পালন করে, আমি একটু আগে বলে ফেলছি, সেগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে এরূপ কি দ্বৈত নাগরিকত্ব পরিলক্ষিত হয়। সে প্রদেশ অনুযায়ী করবে, আবার কি কেন্দ্র কাছেও সে অনুগত থাকবে যে আমি এই দেশের নাগরিক। ক্ষমতা বন্টন দেখো, এবার আসি ক্ষমতা বন্টন। এই যে মনে করো দেশ রক্ষা, বৈদেশিক সম্পর্ক, এইসব যে গুরুত্বপূর্ণ মুদ্রা, এগুলা সব ক্ষমতা থাকে কেন্দ্রীয় সরকারের কাছে। হ্যাঁ, আর বাকি যে ক্ষমতাগুলো থাকে সেটা বা অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের কাছে থাকে। বাট মেইন দেখো দেখো আমার সবচেয়ে বড় জিনিস কি দেশ রক্ষা করতে হবে, আমার আশেপাশে যে সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। হ্যাঁ, এইসব তোমার দায়িত্ব তোমার রাখে কে কেন্দ্রীয় সরকার রাখে। বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, এগুলো কিন্তু সবকিছু তোমার ক্ষমতা রাখবে কেন্দ্রীয় সরকার। আর অঞ্চল ভিত্তিক সেগুলো হচ্ছে কি আঞ্চলিক সরকারের কাছে থাকবে আর কি। আসলে যুক্তরাষ্ট্রীয় আদালত, তার মানে কি তোমার কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে একটা বিরোধ মীমাংসার জন্য এই আদালতটা গঠিত হয়, হইতেই পারে। আমি কি বললাম, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, তার দলের নাম টিএমসি, কেন্দ্রীয় সরকার আছে বিজেপি। প্রায় দেখা গেছে এই দুইটার মধ্যে কিন্তু গন্ডগোল লাগেই থাকে, কারণ দুইটা একই দল না। একই দল হলে তো ঝামেলা নাই। এখন যেহেতু অপোজিশন পার্টি, মানে যদি ধরি আর কি, হ্যাঁ, কারণ বিজেপি ভার্সেস টিএমসি প্রায় মারামারি লাগে আর কি। হ্যাঁ, তার মানে যদি কোনো কিছু নিয়ে ওদের বিরোধ হয় তখন তাদের মীমাংসার জন্য আদালত আছে আর কি, এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় আদালত। প্রায় দেখা যাবে যে দেখবা যে মমতা ব্যানার্জি কি বলে তোমার মোদির বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, কারণ যেটা বললাম যে বিরোধী দল দুইটা, অপোজিশন, মানে একে অন্যের কি কম্পিটিটর আর কি। এবার আসো লিখিত সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সরকারে আমার মেইনলি দরকার কি সংবিধান হইতে হবে কি লিখিত সংবিধান হইতে হবে, এখানে আবার অলিখিত হওয়া চলবে না। এবার আসো বিচার বিভাগের প্রাধান্য। এখানে দেখবা মনে রাখবা যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা সবসময় বিচার বিভাগের প্রাধান্য থাকে। আমরা অলরেডি পড়ছি, দেখো কোথায় পড়ছি, কত রাষ্ট্রপতি শাসিত সরকারে আমরাও পড়ছি বিচার বিভাগের কি থাকে প্রাধান্য থাকে, এখানেও তাই। এবার আসো দুষ্পরিবর্তন, এক তো কোণে পাইলাম রে,
যে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় সংবিধান হবে দুষ্পরিবর্তনীয়, কি যাতে ইজিলি পরিবর্তন করা না যায়। এবার আসো প্রাদেশিক স্বায়ত্ত শাসন। এই যে আমরা কিন্তু একটু আগে সংসদেতে বলছি যে আমাদের কিন্তু কোনো প্রাদেশিক কোনো কিছু না, যেমন অঞ্চল আমরা বলছিলাম যে কেন্দ্রীয় সরকার এক কেন্দ্রিকে পড়ছি, যে এক কেন্দ্রিক মানে কেন্দ্রীয় সরকার চাইলে কি এলাকা ওয়াইজ তোমার কি সংস্থা করতে পারে, কিন্তু ওই সংস্থা তার ইচ্ছা মতো কাজ করবে না, তার কিন্তু ডিপেন্ডেন্ট হইতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু এখানে আবার দেখো কি আছে, প্রাদেশিক স্বায়ত্ত শাসন। আমি কি বললাম, আমি আবার একই কথা বলতেছি যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলতেছে সে কিন্তু তার মতন কাজ করতেছে। ওই যে সংবিধানের অধীনে যে থাকলে তাহলে কোনো সমস্যা নাই, সে সংবিধানের অধীনেই কাজ করতেছে, কিন্তু সে কিন্তু নিজের মতো কাজ করতেছে, ওখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না। হ্যাঁ, করলে ওই যে ঝামেলা লাগে, যখন যদি মোদি কিছু বলে তখন দেখা গেছে ঝামেলা করে, কিন্তু মমতা ব্যানার্জি সে কিন্তু তার মতন সে কাজ করতেছে, তার মানে সে কি স্বায়ত্ত শাসন করতেছে, মানে সে নিজের মতন কাজগুলো করতে পারতেছে। এইটা হচ্ছে কি বলা হয় প্রাদেশিক স্বায়ত্ত শাসন, তার মানে প্রদেশগুলা তার নিজস্ব মতন সে কাজগুলা করতে পারতেছে। এটা হচ্ছে কি আমার যুক্তরাষ্ট্র সরকারের কি বৈশিষ্ট্য। ওকে, দেখো একটু ক্লিয়ার। তাহলে আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন, চলে যাব যা পড়াইছি ওগুলোর মধ্যে আমি প্রশ্নগুলো নিয়ে আসছি সৃজনশীল। যদি এগুলো বুঝে থাকো আমার মনে হয় প্রশ্নগুলো কি তোমার প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করতে তোমার সমস্যা হবে না। বাংলাদেশে সিটি কর্পোরেশন আছে, এখানে লিখবো, এখানে লিখি বাংলাদেশে 12টা সিটি কর্পোরেশন। দেখো প্রতিটা শহর আমার সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর। ময়মনসিংহ বিভাগীয় শহর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় শহর সিটি কর্পোরেশন। হ্যাঁ, তোমার বিভাগীয় শহর বাদে কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 3টা আমার বিভাগীয় শহর না, কিন্তু এই 3টা আমার সিটি কর্পোরেশন। ঠিক আছে, বাকিগুলো আমার বিভাগীয় শহর। 8টা বিভাগ আমাদের, ঢাকাকে ভাগ করছি, তার মানে এই যে এটা, আর বাকি থাকে কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর। ঠিক আছে, মিলছে 8, 9, 10, 11, 12। ঠিক আছে, 8, 9, 10, 11, 12। হ্যাঁ ঠিক আছে, 12টা সিটি কর্পোরেশন। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণে শাওন ইসলাম এখন ঢুকছো? ক্লিয়ার, এটুকু ক্লিয়ার? তাহলে আমরা যাবো সৃজনশীল প্রশ্ন। দেখি আমার 2টা সৃজনশীল প্রশ্ন আমরা করি, তোমাদের বুঝাই দিলে বুঝতে পারবা। অলরেডি আমরা যেগুলো পড়াইছি সেগুলো এখানে আবার আমি এগুলো স্কুইজ করে নিয়ে আসছি। তো কি বলছে সরকার, এ রাষ্ট্র একটি মাত্র কেন্দ্র থেকে পরিচালিত, বুঝা ফেলাইছে কেন্দ্র, একটাই কেন্দ্র, সুপরিবর্তনীয় সংবিধান ক্ষুদ্র রাষ্ট্রের উপযোগী। বি রাষ্ট্রে বলছে প্রাদেশিক স্বায়ত্ত শাসন, ও একটু আগে পড়ছি আমরা, কোনটা জানি, বৃহৎ রাষ্ট্রের উপযোগী দুষ্পরিবর্তনীয় সংবিধান। বুঝা ফেলাইছো কোনটা হইতে পারে। তাহলে এবার আসো, প্রথমে আসছে ক নাম্বারে, রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে কি বোঝায়, পড়াই ফেলছি আমরা, যেখানে আমাদের রাষ্ট্রপতি মেন, সেখানে আমার কি রাষ্ট্রপতি শাসিত সরকার। এবার দেখো খতে কি বলছে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। ওই যে আমরা বলছিলাম যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, তারা কি তাদের প্রতিটা কর্মে তারা স্বাধীন থাকবে, কেউ কারো প্রতি হস্তক্ষেপ করবে না, সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যেটা আমরা পড়ে ফেলছি। এবার দেখো গ নাম্বারে কি বলছে, এ রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। কি মনে হয় তোমাকে এটা দেখলে, যে এ রাষ্ট্রে আমাদের কোন ধরনের সরকার ব্যবস্থা? একটু আগে আমরা পড়ছি কেন্দ্রে সবকিছু মেইন, কেন্দ্রীভূত ক্ষমতা, সবকিছু আমার কেন্দ্রীভূত কোথায়, কেন্দ্রের কাছে, তার মানে কেন্দ্রীয় সরকার। তাহলে ব্যাখ্যা পারবা না, আমি যা পড়ছি ওটাই তুমি এখানে আমি মানে করে দিছি, যা পড়ালাম বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই তোমার এই গ নাম্বারের আনসারটা হয়ে যাবে। দেখো ব্যাখ্যা করা মানেই তুমি ওগুলাই বলে দিবা, ওগুলো আরো ছোট করে লিখে দিবা। এখন আমি অনেক কিছু পড়াইছি, দেখো ওইগুলাই কথাগুলো এখানে লেখা আছে। তার মানে আমার এক কেন্দ্রিক সরকার আমার এখানে, অবভিয়াসলি আমরা বুঝতে পারছি কেন্দ্র থেকে পরিচালিত, অবভিয়াসলি আমার এক কেন্দ্রিক সরকার। ওকে, এবার দেখি ঘ নাম্বার আমার কি বলছে, রাষ্ট্রের সংহতি ও ঐক্য রক্ষার ক্ষেত্রে বি রাষ্ট্রের সরকার ব্যবস্থা অধিকতর উপযোগী। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এখানে বলতেছে যে এ রাষ্ট্র বি রাষ্ট্রের মধ্যে তোমার কাছে মনে হয় কোনটা উপযোগী। আমি এখানে বলছি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান বি রাষ্ট্রে, এবং এটাকে আমরা বলতেছি কি, এটাই আমাদের উপযোগী। হ্যাঁ, কারণ কেন দেখো, যেহেতু যদি কোনো রাষ্ট্র যদি বড় রাষ্ট্র হয়, তুমি যদি এখন ওখানে এককেন্দ্রিক চালাও তাহলে কি হবে,
কারণ আমি বলতেছি অনেক বড় রাষ্ট্র, কেন্দ্র থেকে দেখা গেছে দূরে কোনো একটা রাজ্য আছে, সেটা চালানো সম্ভব হচ্ছে না, হ্যাঁ, হজবড় লেগে যাবে। তার মানে তখন তোমার জরুরি কিন্তু দরকার, তোমার তখন কি যুক্তরাষ্ট্রীয় সরকার দরকার। সো তুমি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে যে বৈশিষ্ট্যগুলো যা যা পড়ছো তুমি সেগুলো এখানে রেখে দিলেই তোমার কিন্তু ঘ নাম্বার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, কারণ যদি এরা উপরেগুলো পড়ে থাকো তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে। এবার আসি আমরা আরেকটা প্রশ্নে। ক রাষ্ট্র নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, মন্ত্রীগণ আইনসভার সদস্য, বুঝা ফালাইছো, মন্ত্রীগণ আইনসভার সদস্য, আইনসভার প্রাধান্য। খ রাষ্ট্রে কি বলছে, রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। ওহ, বুঝা ফেলাইছো, এটা কি হইতে পারে? রাষ্ট্রপ্রধান মানে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুগত মন্ত্রিসভা, ওই যে আমরা বলছিলাম যে মন্ত্রিসভারা রাষ্ট্রপতিতে কি ওখানে ওখানে হচ্ছে কি তারা কর্মচারী, হ্যাঁ, তারা অনুগত রাষ্ট্রপতির প্রতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমরা দেখছি ওখানে কি তিনটা যে সভা আছে, তিনটা কি তারা নিজস্বভাবে কি তারা তাদের দায়িত্ব পালন করেন। তার মানে এটা কি আমার কি রাষ্ট্রপতি শাসিত সরকার। আর এখানে আমার বুঝতেই পারতেছো সংসদীয় সরকার। তাহলে ডেমোস শব্দের অর্থ কি? জনগণ। এটা আমরা মানে আগের দিনও পড়ছিলাম, দেখো লেখা আছে ডেমোস অর্থ কি? জনগণ। তারপর আসো কি বলছে, সর্বজনীন ভোটাধিকার বলতে কি বোঝায়? এই যে আমরা নারী পুরুষ নির্বিশেষে আমরা যে ভোট দিচ্ছি, হ্যাঁ, আবার বললো না 10 বছর বয়সে ভোট দিচ্ছি, এটা একটা আছে, আমরা বলি যে 18 বছর, তাই না? 18 বছর হইলে সে যেই হোক না কেন, সে যে ধর্মের মানুষ হোক না কেন, সে নারী হোক নাকি পুরুষ হোক, 18 বছর হইলেই সে ভোট দিতে পারবে। যেটা আমরা বাংলাদেশে আমাদের আছে, এটাকে আমরা বলি সর্বজনীন ভোটাধিকার। ঠিক আছে, যা বললাম সেগুলো এখানে লেখা আছে। এবার আসি খ নাম্বারে কি বলছে, দেখো গ নাম্বারে খ রাষ্ট্রে, এই যে খ রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? একটু আগেই বলছি রাষ্ট্রপতি শাসিত সরকার। যেই বৈশিষ্ট্যগুলো আমরা পড়াই দিছি সেইগুলো এখানে লেখা আছে, যেগুলো আমরা তখন পড়ে ফেলছি, ওগুলাই তুমি একটু সামারি করে লিখবা, তাহলে তোমার গ নাম্বার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এই প্রশ্নগুলা কিন্তু তুমি যদি ওই টপিকগুলো ভালো মতন পড়ো, দেখো তো ইজিলি বুঝতে পারতেছো না কি কি কাকে মিন করছে। এই জন্য তুমি যদি ওই ওই পড়াগুলো ভালো মতন পড়াই, আমি সবসময় টপিকটা ভালো মতন পড়াই যাতে তুমি এটা বুঝতে পারো। কোশ্চেনগুলো কিন্তু ইজি প্রশ্ন, এমন না যে অন্য খান থেকে প্রশ্ন দিচ্ছে, তোমাদের ওই পড়ার মধ্য থেকে একটু ঘুরায় প্রশ্নগুলো দিচ্ছে, এটাতে বলা কি সৃজনশীল প্রশ্ন, মানে সরাসরি দিচ্ছে না আর কি। এবার দেখি ঘ নাম্বারে কি বলছে। তুমি কি মনে করো ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা খ রাষ্ট্রের থেকে উত্তম? মতামত দাও। আমরা অলওয়েজ মনে রাখবা, আমরা সংসদীয় সরকারকে প্রাধান্য বেশি দিব। ঠিক আছে, এই জন্য এখানে তোমরা তখন ক রাষ্ট্র, আমি জানি কি আমার সংসদীয় সরকার ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো পড়ছি সেগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, আমরা মনে রাখবা যে সংসদীয় সরকার ব্যবস্থাকে আমরা প্রাধান্য দেওয়া মানে তখন তুমি এই সংসদীয় সরকার ব্যবস্থার পক্ষে কথা বলবা আর কি, তাহলেই তোমার এই অ্যান্সারটা হয়ে যাবে আর কি। সিরিয়ালে কী হয় পাবে? অন্তর্বিশ্বাস এই ক্লাসগুলো আমাদের ইউটিউবে আছে, ক্লাসগুলো আজকে দেখবে ইউটিউবে চলে যাবে, আমাদের এসিপি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালাকে সার্চ করো, ইউটিউবে পেয়ে যাবা। ওকে, এবার চলে আসি আমরা বোর্ড এমসিকিউতে চলে আসি। তো আমরা পড়লাম এসিকিউ, এবার চলে আসি বোর্ড এমসিকিউ। আসলে 3টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে, দেখো কতবার আসছে, 1 2 3 4 4বার আসছে, আরও আসছে। আমি মানে দিছি অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি, সবচেয়ে বেস্ট কোনটা, এটা একদম প্রথমে বলছিলাম যে এই কোশ্চেনটা আসছিল। কি হইতে পারে বলো দেখি, অ্যান্সারটা করো। এই তো 5 মিনিট, তারপর আমার 8টার সময় ক্লাস আছে, ওই যে মেডিকেলের। তাহলে কি হবে? পলিটি হবে অ্যান্সার। ঠিক আছে, পলিটি। এবার আসো সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? বলো। যিনি কিনা জাস্ট কি রাষ্ট্রপ্রধান, তাহলে বুঝে ফেলবা কাকে মিন করছি আমি। ঠিক আছে, আর সরকার প্রধান যেটা বলছিলাম প্রধানমন্ত্রী। তাহলে কি হবে? যিনি রাষ্ট্রপ্রধান হন
সংসদীয় সরকার ব্যবস্থায় কে হইতে পারে? গণতন্ত্র না সঞ্জয় মৃধা, আমরা পড়াইছি একদম প্রথম মানে আসো নাই, এটা হবে পলিটি। যারা বলতেছো না পলিটি হবে, পলিটি হচ্ছে যে মধ্যবিত্তরা যে যদি সরকার চালায় সেটাকে বলা হয় পলিটি, যেটা আমাদের বাংলাদেশ, আমাদের পৃথিবীতে এখনো এটা কখনো হয় নাই আর কি। এবার আসো নিয়মতান্ত্রিক, যেটা বলতেছিলাম যে নিয়মতান্ত্রিক ভাবে কোন পদটা আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক ভাবে আসেন। 2 এর বি, হ্যাঁ ঠিক আছে, গুড। এবার আসো নিচের কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত? ভারত, যুক্তরাজ্য, জাপান, বাংলাদেশ। বাংলাদেশে এক কেন্দ্রিক, যুক্তরাজ্যও এক কেন্দ্রিক, জাপানেও এক কেন্দ্রিক, তাহলে বাকি রইল কি? এই তো কথা বললামই যে ভারতে আমার কি থাকে, কেন্দ্রীয় সরকার, আবার কি থাকে তোমার রাজ্য সরকার, রাজ্য বলে দেখে ওরা বলে রাজ্য সরকার। তাহলে কি হবে অ্যান্সারটা? ভারত হবে অবভিয়াসলি। এবার আসো আমাদের লাস্ট প্রশ্ন, গণতন্ত্রের সফলতার জন্য কি কি প্রয়োজন? সুশিক্ষিত নাগরিক, অফকোর্স, আইনের শাসন, আর কি রাজনৈতিক সহনশীলতা। তাহলে কি হবে অ্যান্সার বলো? তাহলে আমার 3টাই লাগবে, আমার গণতন্ত্রে সফল হওয়ার জন্য আমার 3টাই লাগবে। তাহলে কি হবে অ্যান্সারটা? ডি হবে, মানে 1 2 3। ওকে, তাহলে বলো বোঝা গেছে? ও এটা ভুলে চলে আসছে, এটা গত গত ক্লাসের, এটা পড়াই ফেলছি আমরা। দেখো আমাদের নেক্সট পরীক্ষা হবে হচ্ছে গিয়ে আজকে কয় তারিখ? 13 না 15 তারিখে পরীক্ষা। আজকে ক্লাসের উপরে যে পড়াটা তোমরা আছে 15 তারিখে পরীক্ষা দেবা এমসিকিউ। বলো কারো কোনো সমস্যা? তোমাদের জানো যে তোমরা এই গিফটগুলো পাচ্ছ যারা পরীক্ষা দিচ্ছ, টপার্স। তাহলে আমরা আজকে সরকার কাঠামো পড়লাম, বিভিন্ন দেশের সরকার ব্যবস্থা কিরকম সেটা আমরা দেখলাম, বাট আমরা মেইনলি আমরা পড়লাম যে কোন কোন সরকার ব্যবস্থায় কি কি বৈশিষ্ট্য আছে, এক কেন্দ্রিকে কি বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্রতে কি বৈশিষ্ট্য, গণতন্ত্র, একনায়কতন্ত্র, তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থায় কি কি বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম। এবং আমরা অনেক কিছু পড়ার পর বুঝতে পারলাম যে হ্যাঁ কোন কোন দেশে কোন কোন ব্যবস্থাটা কি প্রচলিত আছে। যেমন বাংলাদেশে আমাদের সংসদীয় সরকার এবং এককেন্দ্রিক, ভারতে সংসদীয় সরকার কিন্তু যুক্তরাষ্ট্রীয়, যুক্তরাষ্ট্রে মানে আমেরিকাতে তোমার প্রেসিডেন্ট শাসিত সরকার কিন্তু আবার যুক্তরাষ্ট্রীয়, কারণ আমরা দেখছি আধুনিক সরকারে যে কি 2 ভাগেও ভাগ হইতে পারে। ওকে, না কাল কোনো এক্সাম নাই, কালকে আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। কালকে আমাদের 14ই জানুয়ারি সন্ধ্যা 6টায় আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে, আমরা সবাই চলে আসবো যে কি হইতে পারে। হ্যাঁ 6 PM আমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আসবে, আমরা কি করব সেটা আমরা আগামীকাল তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো, দেখে আমরা পরশুদিন পরীক্ষা রাখছি। ওকে, ক্লাস কি বোঝা গেছে রাবিবা? অন্ত বিশ্বাস আজকে মানে ফার্স্ট ক্লাস করে, তাহমিদ ক্লাস করে নাই, তাহমিদ সাধারণত সবসময় ক্লাস করে। তাহলে আমরা আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো, কারণ এগুলা তোমরা আমাদের অনেক দেশের সাথে আমি মিলাই ঝিলাই বলছি যে কোন দেশে কীরকম আছে, আমার মনে হয় বোঝার সমস্যা হওয়ার কথা না। শুধু কি অ্যানাউন্সমেন্ট? আমরা সবাই আসবো, আমরা সবাই আমার যারা এসিপি যারা টিচার তারা সবাই আমরা একত্র হব কালকে, ঠিক আছে? তবে এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা, যারা আগে ক্লাসগুলো করো নাই তারা ইউটিউবে পেয়ে যাবা। হ্যাঁ তুমি আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা লিখে সার্চ করো তাহলে পেয়ে যাবা। লাবিবা দোজোস। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকে এই পর্যন্ত। আমরা গত বৃহস্পতিবার একটা ক্লাস দিয়েছিলাম, যদি কেউ করে না থাকো এটা ইউটিউবে চলে গেছে, সেটা আমরা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে পড়ছি। হ্যাঁ আমাদের কি অধিকার আছে রাষ্ট্রের প্রতি, বা আমাদের রাষ্ট্রের প্রতি কি কর্তব্য আছে, তাই না? আমরা বলছি সেদিন আমরা অনেক কিছু এগুলো নিয়ে বলছি, হ্যাঁ সেগুলো নিয়ে আমরা পড়ছি। আজকে আমরা রাষ্ট্র নিয়ে পড়লাম। ওকে ঠিক আছে, তাহলে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ। তাহলে ইনশাল্লাহ কালকে দেখা হবে 14ই ডিসেম্বর সন্ধ্যা 6টার সময়। তাহলে আজকে এই পর্যন্তই শেষ, আল্লাহ হাফেজ।